তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা বলেছিলাম সেটা হচ্ছে ইউনিট 5 এর উপর কিছু ক্লাস হয়েছে এবং তোমরা কিছুটা পড়েছো, নোটসে আছে, কিছু পড়বে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো বলেছিলাম সেটা হচ্ছে এই ইউনিট 5 থেকে মডার্ন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। সেই এমসিকিউ গুলো আমরা এখানে আজকে আগের ক্লাসে 50টা এমসিকিউ রেখেছিলাম, দেখলাম তোমরা 50টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যেই সলভ করে দিচ্ছ। হ্যাঁ, আগের ক্লাস মানে ভালো লেগেছে খুব, ক্লাসটা আমারও করিও খুব ভালো লেগেছে, তোমরাও ভেবেছো যে ভালো হয়েছে যে 1 ঘন্টার মধ্যে বিষয়গুলো সব কভার করে দিয়েছো। তো আজকে আমরা 7টা কোশ্চেন রেখেছি, তো সেই 7টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এই ইউনিট 5 মডার্ন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। বেসিক্যালি স্বাধীনতার পরে আমাদের যে কমিশন গুলো গঠন হয়েছিল, যার মধ্যে রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1968 এবং 86, ঠিক আছে, রামমূর্তি কমিটি, মিত্র কমিশন, এই পোর্শন গুলো থেকে আমাদের কোশ্চেন গুলো আছে। তো সেগুলো আমরা আলোচনা করবো। মোটামুটি সবাই চলে এসছো, তো সবাই কোশ্চেন গুলো আগের ক্লাসের মতো সবাই এতে মানে টেক্সট বক্সে টাইপ করে দেবে। তো আমরা প্রথম প্রশ্ন শুরু করছি। একটু মডারেট, লো এবং হাই সব লেভেলের কোশ্চেন এখানে যুক্ত আছে। তো প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ কমিশন রিকমেন্ড দ্য ইন্ট্রোডাকশন অফ ডাইভার্সিফাইড কোর্স এট সেকেন্ডারি স্টেজ। মাধ্যমিক স্তরে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম চালু করার সুপারিশ কোন কমিশন করেছে? বেবি, শিল্পা, অভিজিৎ, হ্যাঁ, মনীষা, রীতা, উজ্জ্বল, রম্পা, গৌতম, হ্যাঁ সবাই একদম সবাই বি অ্যান্সার বলছো, একদমই তাই। বেসিক্যালি দেখো মানে মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে কিন্তু কোঠারি কমিশন সুপারিশ করেছে, কিন্তু এখানে মুদালিয়ার কমিশন কেন হবে? কারণ মুদালিয়ার কমিশনটা একদম স্পেসিফিক্যালি আমাদের মুদালিয়ার কমিশনটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার উপর বেস করে তৈরি করা হয়েছিল। এই জন্য এই মাধ্যমিক স্টেজে বা সেকেন্ডারি স্টেজে ডাইভার্সিফাইড বিভিন্ন রকম কোর্সের কথা কিন্তু এখানে ইন্ট্রোডাকশন করা হয়। ইন্ট্রোডাকশন করা হয় মানে কি, চালু মানে সূচনা করা হয়। তারপরে কোঠারি কমিশন করেছে, তারপরে এনইপি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, 60 সব জায়গায় আলোচনা হয়েছে, কিন্তু প্রথম শুরু করে স্বাধীনতার পরে আমাদের কিন্তু মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন দেখো, কোঠারি কমিশন ওয়াজ অ্যাপয়েন্ট ইন হুইচ ইয়ার? কোঠারি কমিশন কত সালে নিযুক্ত হয়েছিল? এটারও সবাই বি বলছো, 1968, একদমই তাই। 1968 1964 সালে আমাদের কোঠারি কমিশন নিয়োগ হয়েছিল, ঠিক আছে। আমরা পরে একদম আচ্ছা, মুদালিয়ার কমিশন মেনলি ডিল উইথ হুইচ লেভেল অফ এডুকেশন? মুদালিয়ার কমিশন কোন মানে কোন শিক্ষার কোন স্তর থেকে নিয়ে আলোচনা করেছিল সেটা আমরা বেসিক্যালি আলোচনা করে এলাম। হ্যাঁ একদম, বা সবাই খুব ফাস্ট উত্তর দিচ্ছে, সবার নাম বলতে পারছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি সব, ঠিক আছে। একদম সেকেন্ডারি এডুকেশন কমিশন এটা হচ্ছে, কিন্তু এটা বলেছি, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি এডুকেশন কমিশন? ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের চেয়ারম্যান কে ছিল? একদমই তাই, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা এই আচ্ছা আমাদের নোটসের একটু জায়গায় একজন কেউ ছবি তুলে পাঠালো, এই ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের যে মেম্বারদের নাম লেখা আছে ওইটা একটু ভুল আছে। হ্যাঁ আমি ওটা দেখেছি, ওটা আমি ঠিক করে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওটা দেখে নেবেন। এবারে দেখো অ্যাসারশন, যুক্তি মানে মন্তব্য এবং তার যুক্তি দিতে হবে। প্রথম মন্তব্য কি দেওয়া আছে দেখো, বলেছে 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি তার সর্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেয়। এটা ঠিক না ভুল আমাদের নির্বাচন করতে হবে। কারণ কি, কারণ এটি প্রথমে প্রাপ্তবয়স্ক নিরক্ষরতা নির্মূল করার চেষ্টা করেছিল, ঠিক আছে, মানে অ্যাডাল্ট এডুকেশনের সূচনা করেছিল প্রথম। সেক্ষেত্রে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, না দুটো ঠিক হবে না দুটো ভুল হবে, সেটা বল। সবাই বেবি, দেবদুলাল, সবাই বি বলছো, সবাই বি বলছো, মানে একটাকে ট্রু বলছো। 1986 সালে জাতীয় শিক্ষানীতি সর্বজনীন প্রাথমিক শিক্ষা। সর্বজনীন প্রাথমিক শিক্ষা মানে কি, ইউনিভার্সাল, হ্যাঁ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন বলতে কোনটাকে বেসিক্যালি ফোকাস করা হয়েছে বলতো? কোন স্কিম এই ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশনটা? স্যার সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান। দেখো
বেসিক্যালি এরকম ভাবেই আছে প্রশ্নগুলো, মানে এই সর্বশিক্ষা অভিযান এর উপরে ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশনটাকে অ্যাপ্লাই করার জন্যই সর্বশিক্ষা অভিযান এর কথাটা বলা হয়েছিল, ঠিক আছে। এবং এই যে অ্যাডাল্ট ইলিটারেসি ফার্স্ট, বয়স্কদের প্রথম মানে বয়স্কদের শিক্ষা চালু করতে হবে, এটা আমাদের স্বাধীনতার পরে যদি প্রশ্ন আসে স্বাধীনতার পরে কোন কমিশন করেছে, তাহলে কিন্তু সেটার অ্যান্সার কি হবে, তখন সেটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন অ্যান্সার হবে, ঠিক আছে। ওরাই প্রথম উচ্চশিক্ষার উপর অ্যাডাল্ট এডুকেশনের উপর বেশি জোর দিয়েছিল, গ্রামীণ রুরাল ইউনিভার্সিটি এই কনসেপ্টে তৈরি। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিকমেন্ডেশন অফ কোঠারি কমিশন, এখানে কোনটা কোঠারি কমিশনের রিকমেন্ডেশন নয়? সবাই সি বলছো, অপারেশন ব্ল্যাকবোর্ড। আচ্ছা আচ্ছা, অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে কার কি আইডিয়া আছে, কেউ বলতে পারবে যে বিষয়টা কি? হ্যাঁ স্যার, বলো বলো। অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে এটা একটা কর্মসূচি যেটা প্রাথমিক শিক্ষা স্তরের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়, যাতে সেই প্রাথমিক স্তরটাকে কিভাবে উন্নয়ন করা যায়, তার একটা স্কিম এটা। একদম, বেসিক্যালি হ্যাঁ, প্রাথমিক শিক্ষার উন্নতি করার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছিল, তার মধ্যে হচ্ছে আমাদের স্কুলের প্রাথমিক স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এগুলো ডেভেলপমেন্ট করেন, যে ক্লাসের একটা বোর্ড থাকবে, বই খাতা থাকবে, এ দেওয়া হবে, একটা স্কুলের টয়লেট থাকবে, ক্লাসরুম, মানে ইনফ্রাস্ট্রাকচার, বোর্ড, শিক্ষিকা, এটা থাকবে। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকার অনুপাতটা কত হবে, সেই সব সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু এটা করা হয়েছিল। এটা হচ্ছে এটা অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কে বলে? স্যার জাতীয় শিক্ষানীতি 1986 এ জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা রেকমেন্ডেড বাই, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কে রেকমেন্ড করেছে? কোঠারি কমিশন। একদমই তাই, একদম কোঠারি কমিশন। সবাই বি অ্যান্সার বলেছো, হ্যাঁ ঠিক আছে। তো একদম থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ একদম, কোঠারি কমিশন হচ্ছে, একটু ফাস্ট বলে দিচ্ছি নাকি, ফাস্ট পড়িয়ে দিচ্ছি বা এরকম কিছু মনে হচ্ছে না, একটু স্লো করবো? তোমরা অ্যান্সার গুলো ঠিক করছো বলে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে, আর একটু সময় দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে কি কি থাকবে, তিনটে ভাষা কি কি? একটা মডার্ন ইংলিশ, একটা হবে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি, আর যাদের মাতৃভাষা হিন্দি তাদের জন্য সংস্কৃত বা সমতুল্য ভাষা, এবং একটা রিজনাল ভাষা হিসেবে নিজেদের মাতৃভাষা। একদম, তিনটে হচ্ছে। প্রথমত হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা বলছি মাতৃভাষা। এক নম্বর ভাষা হচ্ছে মাতৃভাষা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। দু নম্বর হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে আমরা কি করি, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে, এটা কিন্তু হিন্দি কোথাও বলা নাই, কিন্তু আমরা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা হিন্দিটাকে ধরি, হিন্দিটাকে কাউন্ট করি, ঠিক আছে, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। তিন নম্বর হচ্ছে মডার্ন একটা ভারতের বাইরের একটা আধুনিক ভাষা, সেক্ষেত্রে আমরা সেটাকে সাধারণত ইংলিশকে আমরা গণ্য করি, ঠিক আছে। এইরকম কোথাও কিন্তু বলা নেই যে আমরা যে বাংলা, হিন্দি, ইংলিশ এই তিনটে করি, তো এরকম কিন্তু নয়। একটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যারা উড়িষ্যায় থাকে উড়িয়া পড়বে। মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা বাংলা, ইংলিশ মানে পড়তে পারে, হিন্দি পড়তে পারে, হিন্দি বা সংস্কৃত পড়তে পারে। না, সংস্কৃতটা হচ্ছে তোমার 8-9 এর পরে, সেটা হচ্ছে মানে হ্যাঁ মডার্ন মানে সংস্কৃত নয়, কিন্তু মানে সংস্কৃতটা কিন্তু আমাদের মানে এনসিয়েন্ট কালচারের ভাষার হিসেবে ভাষা আছে। যাদের স্যার মাতৃভাষা হিন্দি, তাদের তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃতকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা আমরাও তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়ি, কোন ক্লাসে পড়ি বলো তো? 7-8 বা 11-12। 7-8, হ্যাঁ 11-12 তো সাবজেক্ট হিসেবে পড়ি, ওটা না। 7-8 আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ি, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে 7-8 আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ি, ওইটা কিন্তু থ্রি ভাষার মানে এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে পড়ে না। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হচ্ছে একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা হিন্দি হতে পারে, অন্য কোনো ভাষা হতে পারে। একটা মডার্ন আউট অফ ইন্ডিয়ান, মানে মডার্ন বেসিক্যালি ভারতের বাইরের যে মডার্ন ভাষা, যেটাকে আমরা ইংলিশকে দিয়েছি, কারণ ইংলিশে অনেক কথা বলে, বেশি নয় অনেক। আর হচ্ছে তার যেটা রিজিওনাল ভাষা। এই তিনটের কথা কিন্তু এখানে বলা হয়েছে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি।
হুইচ এডুকেশন পলিসি ফার্স্ট এমফাসিস অন ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি ফর অল? কোন এডুকেশন পলিসি প্রথম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ মঞ্জুলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি ফর অল এটা হচ্ছে প্রথম কে বলে, প্রথম গুরুত্ব কোন পলিসি দেয়? আচ্ছা সবাই বি বলছো, আচ্ছা দেখে পড়ে বলবে, ঠিক আছে সবাই, কিন্তু সবাই মানে চ্যাট বক্স থেকে অ্যান্সার করবে না কেউ। আচ্ছা ঠিক আছে, 1968 বলা হয়নি? প্রথম এই যে ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটি ফর অল, এটার উপর প্রথম দেখো এখানে দেখো ফার্স্ট এমফাসাইজ, প্রথম কে গুরুত্ব দিয়েছিল এই 1986 এ ইকুয়াল অপরচুনিটি ফর অল এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রথম গুরুত্ব দিয়েছিল 1968 এর পলিসি। তো এর একটা প্রেক্ষাপট আমার মানে রেকর্ডেড ভিডিওগুলো তোমরা দেখেছো হয়তো, সেখান থেকে জেনেছো যে প্রথমে হচ্ছে 1986 এর এই 1968 এর একটা এডুকেশনাল পলিসি তৈরি করা হয়েছিল, কিন্তু তারপরে সেটা আর বেশি এগোয়নি। এই কারণে আমরা এইটা করি না, কারণ তার মাঝে কংগ্রেস তো আমাদের তখন শাসন করতো, তার মাঝে বিজেপি চলে এসেছিল, তারা একটা নতুন শিক্ষা পলিসি নিয়ে এসেছিল, তো সেটা লাগু হয়নি। পরে আবার কংগ্রেস পরে পুনরায় যেতে, তো তখন হচ্ছে 1986 এর এডুকেশনাল পলিসি। তো বেসিক্যালি 1968 এর যে সব পলিসিগুলো ছিল সেগুলো বেশিরভাগ এখানে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট এমফাসাইজ, এই যে প্রথম, এই যে টার্মটা আছে ফার্স্ট এমফাসাইজ, তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে এমফাসাইজ করেছিল 1968 এর পলিসি, ঠিক আছে। ইমপ্লিমেন্ট কোথায় হয়েছে, প্রয়োগ কোথায় হয়েছে, সাকসেসফুল কোথায় হয়েছে কাজে, সেটা হচ্ছে কিন্তু 1986। আচ্ছা তোমরা মানে সবাই জানো নিশ্চয়ই, বলো তো পলিসি আর অ্যাক্টের মধ্যে ডিফারেন্স কি? এই যে আমরা বলছি 1986 এর পলিসি নীতি আর হচ্ছে অ্যাক্ট, হ্যাঁ, বা এই আমরা বলছি ধরো RT অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই অ্যাক্ট আর পলিসির মধ্যে ডিফারেন্স কি? স্যার যেটা সুপারিশ করা হয়, মানে একটা সার্ভে করার পরে যেটা সুপারিশ করা হয় সেটা পলিসি হিসেবে থাকে, পরবর্তীকালে যখন সেটা আইন হিসেবে গৃহীত হয়ে যায় তখন সেটাকে অ্যাক্ট বলা হয়। আমার যতটুকু ধারণা স্যার। হ্যাঁ একদমই তাই। পলিসি মানে কি বলতো, এই ধরো পলিসিতে মানে জাতীয় শিক্ষানীতির একদম পুরো ধরো মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, NEP 2020 সব বলছে দেখো শিক্ষা খাতে 6% ব্যয় করতে হবে, কিন্তু তুমি যত আমাদের একদম সাধারণ 1947 থেকে এইখানটাই পর্যন্ত যদি দেখো, শিক্ষা খাতে আমাদের জিডিপির ম্যাক্সিমাম হলে 3%, মানে 3% এর কমেই হোক কমে নিয়োগ করা হয়েছে। তাহলে বেসিক্যালি পলিসি মানে কি বলতো, তুমি সুপারিশ করলে যেটা ওটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তো সেইটা পালন করতেও পারো না করতে পারো, কিন্তু অ্যাক্ট যখন হয়ে গেছে, আইন যখন হয়ে গেছে, তখন তোমাকে কিন্তু পালন করতে হবে। এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই জন্য বলছো না সবাইকে স্কুলে ভর্তি করাতেই হবে, হ্যাঁ এ করাতেই হবে। অ্যাক্ট যখন হয়েছে সেটা তোমাকে বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে, আর পলিসি মানে তোমাকে পালন করতে হবে, মানে এগুলো পালন করা উচিত, নীতি এগুলোই নীতি, কিন্তু সবটা ইমপ্লিমেন্ট হয় না আর। তো পলিসি কমিশন হচ্ছে সুপারিশ করে কি কি করতে হবে, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, ম্যাচিং সহজ প্রশ্ন। মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন এবং মিত্র কমিশন কোনটা কার সঙ্গে যাবে? এই বাবা সরি, আমি অ্যান্সারটাই ঠিক করে দিয়েছি, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হচ্ছে ডি হবে। মুদালিয়ার কমিশন কার সঙ্গে যায়? মুদালিয়ার কমিশন হচ্ছে আমাদের সেকেন্ডারি এডুকেশন, রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন, আর কোঠারি কমিশন হচ্ছে স্বাধীন ভারতের সর্বপ্রথম কমিশন, কোঠারি কমিশন, যে হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, সামগ্রিক শিক্ষা মানে হলিস্টিক লেভেল পর্যন্ত সব লেভেলেই কিন্তু সুপারিশ করেছে। এছাড়াও মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে স্বাধীন ভারতের বা স্বাধীনতার পরে কোন কমিশন শিক্ষার সমস্ত স্তর নিয়ে প্রথম সুপারিশ করে, তাহলে এর অ্যান্সার কি নেবে? এর অ্যান্সার দেবে কোঠারি কমিশন। যদি প্রশ্ন আসে স্বাধীনতার আগে কোন কমিশন এরকম করেছে, বলতে পারবে? স্বাধীনতার আগে কোন কমিশন এরকম একদম একদম তাই 1982 তো না সরি 1882 সালের হান্টার কমিশনের কিন্তু সেটা বলা হয়েছিল। আর মিত্র কমিশন বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের এতে তৈরি করা হয়েছে, এবং রাধাকৃষ্ণন কমিশন তো আমাদের ইউনিভার্সিটি এডুকেশন। তো ক্ষেত্রে চারটাই সঠিক আছে। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, রামমূর্তি কমিশন ওয়াজ ফর্ম টু রিভিউ হুইচ এডুকেশন পলিসি? রামমূর্তি কমিশন কমিটি কোন শিক্ষানীতির পর্যালোচনা করতে? একদম সবাই বি বলছে অ্যান্সার। তাহলে রামমূর্তি কমিশনটা বা কমিটিটা কেন গঠন করা হয়েছিল? যে
1986 যে জাতীয় শিক্ষানীতিগুলো বা পলিসিগুলো ছিল, সেই পলিসিগুলোকে কিছু সমস্যা ছিল, কিছু আপগ্রেডেশনের প্রয়োজন ছিল। তো এই জন্য পরবর্তীকালে রামমূর্তি কমিটি তৈরি করা হয়। রামমূর্তি কমিটি কত সালে তৈরি করা হয়েছিল? 1990। 1990। এই রামমূর্তি 26 ডিসেম্বর 1990 সালে রামমূর্তি কমিটি গঠন হয়। তার উপর বেস করে কি হয়েছিল? স্যার পিওএ 1992। এর উপর বেস করে 1992 এ প্রোগ্রাম অফ অ্যাকশন, পিওএ যাকে আমরা বলছি, প্রোগ্রাম অফ অ্যাকশন অ্যাক্ট চালু হয়। ঠিক আছে, প্রোগ্রাম অফ অ্যাকশন যেটাকে কাজে চালু করতে হবে। এই 1986 এর যে প্রয়োগমূলক দিক সেটাকেই বলা হয় প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। Which of the following was major concern in the 1986 education policy? 1986 সালের যে এডুকেশন পলিসি হয়েছে তার প্রধান বিষয়টা কি ছিল? উদ্বেগের বিষয়টা কি ছিল? প্রধান উদ্বেগ কি ছিল? মানে মেজর কোন বিষয়টাকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে, সচেতন হতে হয়েছিল মানুষকে? শিল্পা, অভিষেক, মল্লিকা, গৌতমী, অভিজিৎ, পূজা, একদম। আচ্ছা, উপমা বি বলছো সায়েন্স এন্ড টেকনোলজি প্রথম মেজর কনসার্ন ছিল। মেজর কনসার্ন ছিল আমাদের কিন্তু ইকুয়ালিটি ফর এসসি এসটি স্টুডেন্ট। তো ভারত যখন স্বাধীনতা লাভ করে 1947 সালে, তো তার এবং এই সময়কাল এরপরে তখন কিন্তু ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এই পিছিয়ে পড়া জনজাতিরা তারা কিন্তু মানে পড়াশোনা করছে না, দেশের উন্নতিতে কোনো হেল্প করতে পারছে না। স্বাভাবিক, শিক্ষিত সচেতন ব্যক্তি না হলে আমাদের দেশের উন্নতিতে হেল্প করতে পারবে না। যে দেশে দেখবে এডুকেশন মানে শিক্ষিতের হার বেশি, সেই দেশ দেখবে সবচেয়ে বেশি উন্নত। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের একটা পপুলেশনের বৃহৎ অংশ হচ্ছে এসটি স্টুডেন্ট, যারা হচ্ছে শিক্ষার আঙ্গিনা থেকে তখন অনেক দূরে। তো আমাদের না যখন জাতীয় শিক্ষানীতি 1986 তৈরি করা হয়, তখন কিন্তু এই এসসি এসটি স্টুডেন্টদের বা পিছিয়ে পড়া জনজাতির ছাত্রছাত্রীদের যাতে ভালো মূল স্রোতে নিয়ে আসা যায়, ভালোভাবে পড়াশোনা করিয়ে দেশের উন্নতিতে হেল্প করা যায়, তার জন্য কিন্তু তারা এই ইকুয়ালিটি ফর এসসি এসটি স্টুডেন্ট এই বিষয়টাকে কনসার্ন করছিল। কিন্তু এইটা একটা মূল ইস্যু ছিল যে কি করে আমরা ওদেরকে নিয়ে আসবো, সেটা একটা খুব মূল ইস্যু ছিল। তো এটা কিন্তু 1986 করা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো লার্নিং উইথাউট বার্ডেন, বলতে পারবে এটা কোন কমিটি দ্বারা প্রস্তাবিত হয়েছিল? কোটারি কমিশন, যশপাল, মুদালিয়ার, মিত্র কমিশন। একদম, লার্নিং উইথাউট বার্ডেন এটা হচ্ছে যশপাল কমিটি। যশপাল কমিটির এটা কিন্তু এটা মানে এই যশপাল কমিটির যে মানে কমিটি যে সুপারিশ, সেটা হচ্ছে তাদের লার্নিং উইথাউট বার্ডেন এই শিরোনামে কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দ্য মিত্র কমিশন ফোকাস অন হুইচ স্টেট অফ এডুকেশন সিস্টেম? কাজে মিত্র কমিশন গুলো সম্পর্কে তোমাদের আমি একটা ক্লাস নেবো, এনইপি 2020 এর উপর নিতে হবে, সেটা একটু পরে নেবো। ঠিক আছে, তারপর এই স্ট্যাটিস্টিক্সের পার্টটা কমপ্লিট করে আমি সেটা মাঝে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, একদমই তাই। ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর বেস করে মিত্র কমিশনটাকে মানে যোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল এই জন্য মানে এসএলএসটি সিলেবাসে মিত্র কমিশনটাকে যুক্ত করা হয়েছে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল শিক্ষানীতির উপর বেস করে করা হয়েছে। এবার ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন ওয়াজ ফার্স্ট এমফাসাইজ। সর্বজনীন প্রাথমিক শিক্ষার উপর প্রথম গুরুত্ব দেওয়া হয়েছিল কোথায়? কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন। আচ্ছা, একদমই তাই। আচ্ছা, এবারে বলো তো এই সব প্রাইমারি এডুকেশন বলতে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বলা হয়? জানো নিশ্চয়ই সবাই। 1 to 4 or 5। 1 to 5, 4 or 5। আর কেউ কিছু বলবে? 8 অবধি 1 to 4। 1 to 8 ভালো করে প্রাইমারি হচ্ছে তোমার 1 to 8। ঠিক আছে, এর মধ্যে দুটো লেভেল থাকে। প্রাইমারি এডুকেশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে লোয়ার প্রাইমারি আর একটা হচ্ছে কি আপার প্রাইমারি। এই লোয়ার প্রাইমারি হচ্ছে 1 to 4 এবং আপার প্রাইমারি হচ্ছে 5 to 8। বুঝা গেল? তো এই দুটোই কিন্তু প্রাইমারির মধ্যেই পড়ে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু সচেতন সবাই, এগুলো ইন্টারভিউতে হয়তো জিজ্ঞেস করে নিতে পারে এরকম বিষয়গুলো। আর এগুলো যদি ভুল বলো তাহলে কিন্তু মানে খুবই মুশকিল নাম্বার পাওয়া। কারণ মানে ধরো আমরা সাধারণ এটা কমন সবাই যা মানে আমরা এই ভুলটা করি যে প্রাইমারি বলতে আমরা সাধারণভাবে লোয়ার প্রাইমারিটাকেই প্রাইমারি বলি। ঠিক আছে, যে 1 to 4 পর্যন্তই আমরা প্রাইমারি মনে করি।
1 to 4 পর্যন্ত নয়। কিন্তু স্যার সেক্ষেত্রে প্রাইমারি কথাটা ইউজ হয় না, সেক্ষেত্রে এলিমেন্টারি কথাটা ইউজ হয়। এলিমেন্টারি প্রাইমারি বললেও তোমাকে মানে প্রাইমারিরই দুটো ভাগ, হ্যাঁ এলিমেন্টারি প্রাইমারি মানে একই ব্যাপার, ওইটাকে বলা হয় প্রাইমারি দুটো ভাগ, মানে এটা কিন্তু 8 পর্যন্ত, ঠিক আছে? এটা মনে রাখবে যে 5 to 8 পর্যন্ত কিন্তু এটা আপার প্রাইমারির মধ্যে পড়ে। এই এর পরে তোমাদের হয়তো আপার প্রাইমারি টিচার নিয়োগ হবে। হ্যাঁ, এই যে তোমরা এসএলএসটি দিচ্ছ 9, 10, 11, 12, মানে তোমরা 9, 10, 11, 12 মানে কি বলতো? সেকেন্ডারি লেভেল। সেকেন্ডারি লেভেলকে আমরা ক ভাগে ভাগ করি? দুটো, যেটা হচ্ছে 9, 10 আর হচ্ছে 11। একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি। তো এরকম প্রাইমারিকেও কিন্তু আমরা আপার লোয়ার এই দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? পরের প্রশ্ন চলে যাচ্ছে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল পলিসি অফ এডুকেশন রিভাইজ আফটার 1986? তাই 1986 এর পর কোন বছর ন্যাশনাল পলিসি অফ এডুকেশনটাকে রিভাইজ করা হয়? এ বি বলছো কেউ একজন, কিছুজন বি বলছো, কিছুজন এ বললে, কিছুজন এ বলছো, কিছুজন বি বলছো। আচ্ছা, 1992 পুনর্বিবেচনা করা হয়, রামমূর্তি কমিটিটা গঠন করা হয়। রামমূর্তি কমিটিটা তো 1990, তাই তো? রামমূর্তি কমিটি 1990 তে গঠন করা হয়েছিল তো? 90 স্যার, 1990 রামমূর্তি কমিটি, 90 91 জনার্দন রেড্ডি কমিটি, এই দুটি কমিটির যে সুপারিশ তার উপর ভিত্তি করে 1990 তে রামমূর্তি কমিটি গঠন করা হয়। হ্যাঁ, তো এখানে তাহলে কেন 1992 হচ্ছে বুঝতে পেরেছো? এখানে প্রশ্নটা কি বলছে দেখো, ইন হুইচ ইয়ার ওয়াট ন্যাশনাল পলিসি অফ এডুকেশন রিভাইজ আফটার? 1986 পরে রিভাইজ করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। পরিবর্তন কখন করা হয়েছিল বা পুনর্বিবেচনা করা হয় কোন বছর করা হয়? 1992 এ প্রোগ্রাম অফ অ্যাকশনে। এই যে পরিবর্তন, এই জন্য এটা 1992 অ্যান্সার হবে। পরিবর্তন যে করা হয়েছিল কোন নীতির উপর বেস করে পরিবর্তন করা হয়েছিল? 1990 রামমূর্তি কমিশন আর একটা কিছু কমিশন তৈরি হয়েছিল তখন, জনার্দন রেড্ডি। হ্যাঁ, জনার্দন রেড্ডি কমিটি, একদম। দুটো জনার্দন রেড্ডি কমিটি কি রামমূর্তি কমিটি আর জনার্দন রেড্ডি, ওই দুটো কমিটির উপর বেস করে মনে হচ্ছে এই প্রোগ্রাম 91 তে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো এই দুটোর উপর বেস করে আমাদের প্রোগ্রাম অফ অ্যাকশন হয়েছিল। এখানে বলছে যে রিভাইজ কবে করা হয়েছে? রিভাইজ কিন্তু 1992 এ করা হয়েছে, ঠিক আছে? আর এরা কি কি রিভাইজ হবে তার সম্পর্কে সুপারিশ করেছিল, এই জন্য 1992টাই অ্যান্সার হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কন্টেম্পোরারি ইস্যু ইন এডুকেশন? এই যে বিষয়গুলো আছে এর মধ্যে কোনটা আমাদের বর্তমানে সমসাময়িক সমস্যা? শিক্ষা ক্ষেত্রে কোনটা আমাদের কন্টেম্পোরারি ইস্যু, মানে প্রেজেন্ট ডেতে আমরা কোন সমস্যা নিয়ে ভুগছি? ভালো করে অপশন গুলো পড়ো, অ্যানসার দাও। যদি বুঝতে না পারো বলবে আমাকে। আচ্ছা, সবাই এ বলছো, তাই তো? অনুপমা ডি কেন বলছো? আচ্ছা, দেবদুলাল এ কেন বলছো? রোড লার্নিং মানে কি? গৌতমী এ কেন বলছো? এবারে বলো, যারা এ বলছো কেন বলছো? অ্যান্সার দাও। সবাই তো নিজেরা একটা ভেবে অ্যান্সার দিয়েছো, অসুবিধা কিছু নেই। মানে আমি জাস্ট যাচাই করার চেষ্টা করছি, বুঝে অ্যান্সার দিচ্ছ না মেসেজে দেখে দেখে অ্যান্সার দিচ্ছ। অনুপমা ডি কেন বলছো? আচ্ছা, এ কেন হবে বলো, বেবি বলো কেন এ হচ্ছে? স্যার রোড লার্নিং মুখস্থ বিদ্যার উপর জোর দিতে বলেন। হ্যাঁ, আচ্ছা, ডিগ্রির জন্য সায়েন্টিফিক এখনো পর্যন্ত শিক্ষণ পদ্ধতি এখনো রোড লার্নিং এর মধ্যে আটকে আছে, মিনিংফুল লার্নিং করার পরিবর্তে। একদমই তাই। বেসিক্যালি আমাদের শিক্ষা আমাদের কি দেয়? আমাদের যে মডার্ন এডুকেশন সিস্টেম, এখান থেকে আমরা কি করি? কিছু বিষয় মুখস্থ করি, নোটস পরীক্ষার খাতায় লিখি,
পরীক্ষায় টিচার সেটা দেখে নাম্বার দেয়, তারপরে সেই নাম্বার নিয়ে আমরা একটা ডিগ্রি লাভ করি, আমাদের সার্টিফিকেট চলে আসে, কিন্তু বেসিক্যালি আমাদের কোন রকম কম্পিটেন্সি বা দক্ষতা স্কিল কোন রকম কিছুই ডেভেলপড হয় না, কোন রকম কিছু ডেভেলপড হয় না। তো এই যে আমরা না বুঝে, রোড লার্নিং এর অর্থ হচ্ছে যে না বুঝে মুখস্থ করা, না বুঝে মুখস্থ করার মধ্য দিয়ে আমরা যে শিখি, ঠিক আছে। তো সেইটা হচ্ছে বর্তমান আমাদের এডুকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে যে এই মানে নোটস কয়েকটা পড়ো, মুখস্থ করো, লেখো, পাস করো পরীক্ষা। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের সমস্যা। তার ফলে গভর্নমেন্ট এত স্কিম বের করছে, এত টাকা খরচ করছে, বা মানে বাবা মারা গার্ডিয়ানরাও ছেলে মেয়েদের পেছনে এত কিছু টাকা খরচ করছে, কিন্তু আলটিমেট নিটফল জিরো। বেসিক্যালি বেকার কারা হচ্ছে? বেকার হচ্ছে যারা পড়াশোনা করছে এরকম করে। আর দেখো বেকার কাকে বলছে এখন? বেকার কারা বলতো? শিক্ষিতরাই বেকার। কারণ সত্যি কথা বলতে অনেক ইস্যু আছে আমাদের, মানে এমন একটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এমন পঙ্গু করে দিয়েছে যে আমরা এতদূর পড়াশোনা করেছি, কিন্তু আমাদের এই টিচিং লাইন ছাড়া অনলাইনে আমরা কোনো রকম স্কোপ পাচ্ছি না। অনলাইনে আমাদের এলিজিবিলিটি জিরো। যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছে তারা দেখো কোনো না কোনো কিছু করে একটা চালিয়ে দিচ্ছে নিজেদের জীবন। তো বেসিক্যালি আমাদের শিক্ষা ব্যবস্থা, এই জন্যই দেশে এত শিক্ষার পেছনে খরচ করার পরেও শিক্ষিতের হার বাড়ার ফলেও দেশের কোনো উন্নতি হচ্ছে না। কারণ হচ্ছে আমরা মুখস্থ বিদ্যার উপর জোর, রোড লার্নিং এর উপর জোর। তো এইটা হচ্ছে একটা সমসাময়িক ইস্যু। এইটা সলিউশন করার জন্য বর্তমানে চয়েস বেস ক্রেডিট সিস্টেম, প্র্যাকটিক্যাল লেখা, অ্যাসাইনমেন্ট লেখা, হাতে কলমে কাজ করা, এগুলোর উপর বর্তমান গভর্নমেন্ট জোর দিচ্ছে, ঠিক আছে। এই যাতে যাতে আর এই না বুঝে মুখস্থ করে রেখে, তার জন্য হাতে কলমের উপর জোর দিচ্ছে। আর রিলিজিয়াস ইনস্ট্রাকশন হবে না, কারণ আমাদের মানে গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানে এরকম ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না। ধর্মীয় শিক্ষার জন্য আলাদা আলাদা ইনস্টিটিউশন আছে, সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে এরকম কিছু শিক্ষা দেওয়া হয় না। মোরাল এডুকেশন দেওয়া হয়, রিলিজিয়াস এডুকেশন দেওয়া হয় না, ঠিক আছে। নৈতিক শিক্ষা আর রিলিজিয়াস এডুকেশনের মধ্যে ডিফারেন্স আছে। তো এরপর দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড ওয়াজ ইন্ট্রোডিউস টু ইমপ্রুভ। অপারেশন ব্ল্যাকবোর্ড কিসের জন্য, মানে কোন কোন ব্যবস্থার উন্নতির জন্য চালু হয়েছিল? হায়ার এডুকেশন, টিচার ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার অফ প্রাইমারি স্কুল, কারিকুলাম অফ সেকেন্ডারি স্কুল। একদম সবাই সি অ্যান্সার বলছো, থ্যাংক ইউ সবাইকে। একদম প্রাইমারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে তোলার জন্য এই স্কিমটাকে চালু করা হয়েছে। অ্যাকর্ডিং টু কোঠারি কমিশন, এডুকেশন শুড বি লিঙ্ক উইথ। কোঠারি কমিশনের মধ্যে শিক্ষা কার সঙ্গে সংযুক্ত করা উচিত? রিলিজিয়াস মানে ধর্ম, লাইভলিহুড জীবনযাপন, ইতিহাস, অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে যাবে। একদম একদম সবাই বি বলছে, একদমই তাই। লাইভলিহুড মানে আমাদের জীবনের উপযোগী যাতে হয় তার উপর কিন্তু জোর দিতে হয়, ঠিক আছে। মুখস্থ বিদ্যা নয়, রোড লার্নিং নয়, আমাদের জীবন যাপনের উপযোগী, যাতে আমার শিক্ষা, যে শিক্ষা আমার শিক্ষা আর জীবন যাতে মানে ওই কোঠারি কমিশনের যে শিরোনামটা ছিল, সেই শিরোনামটা ছিল হচ্ছে এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এই নামে প্রকাশিত হয়েছিল। তো পরে ডক্টর ডিএস কোঠারিকে বলা হয় যে তোমাকে যদি এই কোঠারি কমিশনের সুপারিশের কিছু চেঞ্জ করতে বলা হয়, তুমি কোনটা চেঞ্জ করবে? তখন তিনি বলল যে আমি এই যে এডুকেশন এন্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এইটার পরিবর্তে আমি একটা টার্ম ইউজ করবো, এডুকেশনাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এই টার্মটা ইউজ করবো। মানে বলছে দেশের উন্নতির আগে নিজের পার্সোনালিটির উন্নতি করাটা বেশি জরুরি, ঠিক আছে। ব্যক্তিত্বের বিকাশ ঘটানোটা বেশি বেশি জরুরি। তো এটা একটা ভালো ইয়ে আছে আর কি। তো বেসিক্যালি এই যে লাইভলিহুড মানে জীবন যাপনের জন্য বা জীবন ধারণের জন্য, তার উপর বেশি জোর দিয়েছে, ঠিক আছে। এরপর দেখো দ্য স্লোগান এডুকেশন ফর অল রিলেটেড টু, সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় বলা হয়েছে? এডুকেশন ফর অল মানে কার সঙ্গে সম্পর্কিত? একদমই তাই, 1986 এর পলিসির উপর সম্পর্ক। এখানে ইয়ে হলো না কেন? কারণ এলিমেন্টারি সবার জন্য শিক্ষার কথা বলেছিল, কিন্তু এডুকেশন ফর অল এটা প্রথম, সেটা 1968 হয়েছিল কেন বলো তো? আগের প্রশ্নটা, সেখানে প্রথম টার্মটা ইউজ ছিল, যে প্রথম কে যোগ দিয়েছে সেই টার্মটা ইউজ করো, এই জন্য 1968 হয়েছিল। কিন্তু বেসিক্যালি সব ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ, সবই 1986 এর পলিসির উপর বেস করে হয়েছে, ঠিক আছে। এডুকেশন ফর অল এটা হচ্ছে 1986 এর পলিসি। ওয়েস্ট বেঙ্গল হুইচ বডি কন্ট্রোল সেকেন্ডারি স্কুল? পশ্চিমবঙ্গের কোন সংস্থা মাধ্যমিক শিক্ষাকে এখনো নিয়ন্ত্রণ করে? সবাই বি বলছো, একদম একদমই তাই। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। হ্যাঁ, ওই WBBSE। আর এটা কি? ওয়েস্ট বেঙ্গল
এর ফুল ফর্ম বলো তো, WBCHSE বলতে পারবেন? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ কাউন্সিল। এইটাই বোর্ড অফ নয়, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। একদম এই ডিফারেন্সটা মনে রাখবে, ঠিক আছে? ওই WBBSC এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কিন্তু এইচএস এটা হচ্ছে মাধ্যমিকের, ঠিক আছে? মাধ্যমিকের এটা। আর 11-12 এর মানে এইচএস এর যে বোর্ড সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, কাউন্সিল অফ, ঠিক আছে? এখানে কিন্তু বোর্ড অফ টার্মটা ইউজ হয় না, বি না সি, এটা মনে রাখবে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। রাইট টু এডুকেশন অ্যাক্ট, RT অ্যাক্ট ওয়াজ পাসড ইন, কত সালে RT অ্যাক্ট পাস হয়? শিক্ষার অধিকার আইন 2009। 2009। এই শিক্ষার অধিকার আইনে কি বলা হয়েছে বলো, মানে এর মূল বিষয় কি? 6 থেকে 14 বছর বয়সের সকল 6 থেকে 14 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। একদম, রাইট টু এডুকেশন অ্যাক্ট বলতে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেক ভারতীয় শিশুদের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বিনা পয়সায় বাধ্যতামূলক ভাবে শিক্ষাদান করতে হবে। মানে গার্ডিয়ান যদি বলে আমি ভর্তি করবো না আমার স্টুডেন্টকে স্কুলে, তাহলেও কিন্তু মানে ভর্তি করতে হবে, সে কিন্তু RT অ্যাক্টের বিরুদ্ধে যাচ্ছে, ভর্তি করতেই হবে। হ্যাঁ, তো এই আইনটা পাস হয়। আর সর্বশিক্ষা অভিযান স্যার 2002 সালে। আর সর্বশিক্ষা অভিযান কমপ্লিট হয়েছিল কবে? স্যার 2002 সালে। 2002 কার্যকারী হয় 2002 এ, কমপ্লিট 2000 এ শুরু হয়। 2010। মানে হ্যাঁ, তারপরে ওটাকে এক্সটেনশন করা হয়েছে 2010 বেসিক্যালি। স্যার হুম, আর একটা ইনফরমেশন আছে স্যার RT অ্যাক্ট সম্পর্কে। হ্যাঁ বলো। স্যার ওটা হচ্ছে 2002 সালে ওই সর্বশিক্ষা অভিযান যখন কার্যকরী হয়, তখন 86তম সংবিধান সংশোধনীতে মৌলিক অধিকার হিসেবে ওই RT অ্যাক্ট কে স্যার অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখনই বলা হয়েছিল যে 6 থেকে 14 বছর বয়সী যে সকল শিশুরা থাকবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। তাহলে ওইটা হচ্ছে তোমার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছিল স্যার? 86তম সংবিধান সংশোধনীতে। 21 হ্যাঁ স্যার 21 এ। 21 হ্যাঁ স্যার, বর্তমানে স্যার 21 এতে অন্তর্ভুক্ত আছে। একদমই তাই, একদমই তাই। এইটাই হচ্ছে একদম এই একটাকে আমাদের সংবিধান যখন সংশোধন করা হয় সেখানে যুক্ত করা হয়েছে। এগুলো আমরা আলোচনা করবো কোথায়? আমরা একটা ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, এডুকেশন রিলেটেড কনস্টিটিউশনে যা যা বলা হয়েছে তার উপরে একটা ক্লাস হবে, সেগুলোতে আমরা এগুলো আলোচনা করবো, ঠিক আছে? একদম এই বিষয়টা মনে রাখবে, ভালো ভালো একটা বিষয় মানে পয়েন্ট করলে ভালো। প্রাইমারি এডুকেশন ইন ইন্ডিয়া ইজ ফর দ্য এজ গ্রুপ। ভারতের প্রাথমিক শিক্ষা কোন বয়সের জন্য? টাইপ করে বলো, সবার একটু সুবিধা হবে। হ্যাঁ একদম, একদমই তাই, 6 থেকে 14, ঠিক আছে? পরের প্রশ্ন। আচ্ছা বাবা, এটা আগের প্রশ্ন থেকে গেছে, আগের the medium of instruction in primary education as per কোঠারি কমিশন should be, কোঠারি কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষার মাধ্যম কি হবে, কি হওয়া উচিত? একদম রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাথমিক শিক্ষার মাধ্যম হওয়া উচিত। মাতৃভাষা যেটাকে আমরা বলছি আরো সহজভাবে মাতৃভাষার মতো শিক্ষা। দ্য কমন স্কুল সিস্টেম, এটা কে সাজেস্ট করেছে? রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন না 1980 কোঠারি কমিশন বলেছে? কোঠারি কমিশন, একদমই তাই। কোঠারি কমন স্কুল সিস্টেম এটা হচ্ছে কোঠারি কমিশন সাজেস্ট করেছে। এইটা বলো, হু সাজেস্ট নেইবারহুড স্কুল ফর ইকুইটেবল এডুকেশন? নেইবারহুড স্কুল বা পাড়ার স্কুল মানে সবাই একসঙ্গে যেখানে পড়বে, সমতা ভিত্তিক শিক্ষার এই প্রস্তাবটা কে বলেছিল? অভিজিৎ, শিল্পা, উজ্জ্বল, শ্রী বলছো, দেবল, একদমই তাই। এই নেইবারহুড স্কুল, হ্যাঁ, কমন এডুকেশন সিস্টেম, এগুলো কিন্তু কোঠারি কমিশন থেকেই বলা হয়েছে, ঠিক আছে? তো পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, 26 নম্বর প্রশ্ন। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল, নেইবারহুড স্কুল আর স্কুল গুচ্ছ স্যার এই দুটো কি একই জিনিস নাকি আলাদা? না আলাদা। স্কুল গুচ্ছ মানে হচ্ছে যেটাকে আমরা বলছি স্কুল কমপ্লেক্স, ঠিক আছে? স্কুল কমপ্লেক্স, ঠিক আছে? স্কুল কমপ্লেক্স মানে হচ্ছে নেইবারহুড স্কুল মানে হচ্ছে যে মানে ইকুইটেবল এডুকেশন, সব স্কুলে, পাড়া প্রতিবেশী সব স্কুলে আমাদের কিন্তু ভালো মানে উন্নত মানের শিক্ষা দেওয়া হবে, যাতে সমতা বজায় থাকে, সবাই যাতে ভালোভাবে শিখতে, মানে সব স্কুলের স্ট্যান্ডার্ড যাতে সেম হয়,
তার উপর কিন্তু জোর দেওয়া আছে, মানে ইকুইটেবল এডুকেশন, সবাই যাতে সমান, মানে আমার স্কুলের স্ট্যান্ডার্ড খুব হাই বা স্কুলের স্ট্যান্ডার্ড খুব লো, এরকম যাতে না হয়। এবং এর সঙ্গে কিছুটা মিল আছে স্কুল কমপ্লেক্স। স্কুল কমপ্লেক্স হচ্ছে এমন একটা বিষয়, ধরো আমার একটা ব্লকে 5টা স্কুল আছে, স্কুল এ, স্কুল বি, স্কুল সি, স্কুল ডি, স্কুল ই, ঠিক আছে? তো এই ব্লকের সমগ্র স্কুলগুলোকে নিয়ে আমাদের একটা স্কুল কমপ্লেক্স তৈরি করা হবে, স্কুল কমপ্লেক্স তৈরি করা হবে। এই স্কুল কমপ্লেক্সে কি হবে? স্কুল কমপ্লেক্সে সমস্ত স্কুলের সঙ্গে একটা যোগাযোগ থাকবে, কানেকশন থাকবে। ধরো এই বি স্কুলের ম্যাথের টিচার একটু ভালো, সে কি করবে, এবং সি স্কুলের ম্যাথের টিচার সেরকম ভালো নয় বা ম্যাথের সেরকম ভালো টিচার নেই, সে কি করবে, মাঝে মাঝে সি স্কুলে এসে একটু গাইড করে যাবে। আবার দেখো সি স্কুলে ইংলিশ টিচার ভালো, সে গিয়ে বি স্কুলে ইংলিশে হেল্প করে দিয়ে আসবে। তো এইভাবে একটা কানেকশন বা কমপ্লেক্সে যেরকম হয় সেরকম একটা কানেকশন তৈরি হবে এবং একে অপরের সহযোগিতা করবে, ঠিক আছে? এভাবে আমাদের শিক্ষার মানটাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এবং এইটা বেসিক্যালি স্কুল কমপ্লেক্সের কনসেপ্ট NEP 2020 তেও খুব জোর দেওয়া হয়েছে স্কুল কমপ্লেক্সের কথা, ঠিক আছে? সেগুলো আমরা আলোচনা করবো। পরের প্রশ্ন চলে যাবে। পরের প্রশ্ন, মন্তব্য এবং যুক্তি বা অ্যাসারশন এবং রিজন। দেখো, কোঠারি কমিশন সমতা রক্ষার জন্য কমন স্কুল সিস্টেমের সুপারিশ করেছিল। এটি বিশ্বাস করতো যে সকল শিক্ষার্থী সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে সমান অধিকারে পাওয়া উচিত। এখানে দুটো ঠিক না দুটো ভুল না, কারের এক্সপ্লেনেশন না এক্সপ্লেনেশন নয় সেটা একদম সবাই কি বলছে 26-এর দাগে, একদমই তাই, দুটোই ঠিক। কমন স্কুল সিস্টেমের কথা, এবং বেসিক্যালি কমন স্কুল সিস্টেম মানে কি, যে সবাই একই রকম শিক্ষা হলে জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে সবাই ভালো রকম শিক্ষা পাবে, এর জন্য। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, ম্যাচিং টাইপের প্রশ্ন। রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিশন, এগুলোর মধ্যে ম্যাচ করাও কি কোনটা কার সঙ্গে যাচ্ছে। আচ্ছা, এটা এ আছে, একদম এ আছে, এটাই সঠিক আনসার। এটা ঠিক আছে, আনসারটা নাকি এ আছে, এ হবে, ঠিক আছে? রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশনের কমিশনের উপর জোর দেয়, মুডালিয়ার কমিশন হচ্ছে সেকেন্ডারি এডুকেশন, আর কোঠারি কমিশন কমন স্কুল সিস্টেম, আর রামমূর্তি কমিশন হচ্ছে NEP ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এর রিভিউ কমিটি আর কি। পরের প্রশ্ন, এই মানে এটা ভালো প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু 10+2+3, বলো এটা কোনটা হবে, কোনটার এর 10+2+3 এর মধ্যে কোনটা রিলেটেড নয়? একদমই তাই, এটা হচ্ছে নার্সারিটা কিন্তু যুক্ত না, ঠিক আছে? নার্সারিটা যুক্ত না। এই 10+2+3 বলতে 10 বছর পর্যন্ত, এই 10 বছর পর্যন্ত ক্লাস 10 মানে 1 to 10, আর এই 2 বছর হচ্ছে হায়ার সেকেন্ডারি 11-12 এবং গ্রাজুয়েশনের 3 বছর। এই 10+2 মানে 10+2+3 এই স্ট্রাকচার। তো নার্সারি এর সঙ্গে যুক্ত নয়। হুইচ রিপোর্ট এমফাসাইজ মোরাল এন্ড স্পিরিচুয়াল এডুকেশন ইন ইউনিভার্সিটি? কোন কমিশন ইউনিভার্সিটিতে মোরাল এবং স্পিরিচুয়াল এডুকেশনের কথা বলেছে, উপর জোর দিয়েছে? বিয়েটা একদমই তাই, এটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। কারণ যেহেতু এখানে ইউনিভার্সিটি রিলেটেড বিষয় আছে, দেখো এখানে যদি ইউনিভার্সিটি না থেকে থাকতো তাহলে কিন্তু প্রশ্ন খুঁজে বের করতে পারতো না। সব এডুকেশন পলিসি মোটামুটি মোরাল এডুকেশন, স্পিরিচুয়াল ডিসিপ্লিন এগুলোর উপর জোর দেয়, ঠিক আছে? বিশেষ করে তো বেসিক্যালি যেহেতু ইউনিভার্সিটিটা বলা হয়েছে সেটা আমাদের কি পয়েন্ট, সেটাকেই দেখে আমাকে অ্যান্সার করতে হবে। হোয়াট ওয়াজ দ্য কি কনসার্নস অফ মিত্র কমিশন ইন এডুকেশন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে যে মিত্র কমিশনটা তৈরি হয়েছিল তার মূল আলোচনার বিষয় কি ছিল, মূল যে বিষয়টা ফোকাস বিষয় কি ছিল? বি বলছো ভোকাসালাইজেশন এডুকেশন ইন হাই স্কুল, পূজা বি বলছো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস, শিল্পী বি বলছো বেসিক্যালি এই মানে মিত্র কমিশন বেসিক্যালি আমাদের প্রাইমারি লেভেলের বিষয়কে নিয়ে আলোচনা করেছে এবং তার স্ট্রাকচার কিভাবে, টিচারদের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, টিচার রিক্রুটমেন্ট প্রসেস, বিশেষ করে এখানে কিন্তু প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস এবং তাদের ট্রেনিং এইটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? পরের প্রশ্ন আলোচনা করছি, হুইচ কমিশন প্রপোজ এডুকেশন অ্যাজ এ টুল অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ট্রান্সফরমেশন?
কোন কমিশন বলেছে যে এই এডুকেশন বা শিক্ষা হলো সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের একটি হাতিয়ার? ভোটার কমিশন, মোদালির কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, রামমূর্তি কমিটি? উজ্জ্বল সি বলছো, বেবি এ বলছো, অভিজিৎ দেবদুলাল সি, সবাই সি বলছো, অনেকে বুঝে বলবে। একদমই তাই। বেসিক্যালি কোঠারি কমিশনে বলা হয় যে এডুকেশন হচ্ছে সামাজিক এবং জাতীয় পরিবর্তনের একটা হাতিয়ার। এইটাকে প্রপোজ করা। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ওই দ্য মেন এমফাসাইজ অফ এডুকেশন পলিসি অফ 1968, হ্যাঁ 1986 সালের, সরি 68 সালের যে শিক্ষানীতি তৈরি করা হয়েছিল তার প্রধান গুরুত্ব কি ছিল? প্রাইভেটাইজেশন, মডেল এডুকেশন, ন্যাশনালিটি থ্রু ল্যাঙ্গুয়েজ, ভোকেশনাল এডুকেশন? একদমই তাই, জাতির সমন্বয় ঘটানো থ্রু ল্যাঙ্গুয়েজ, ভাষার সাহায্যে জাতির সমন্বয় ঘটানো, এটাই হচ্ছে এর মূল গুরুত্ব ছিল। অ্যাকর্ডিং টু এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, হুইচ গ্রুপ ওয়াজ গিভেন প্রায়োরিটি ফর এডুকেশন? এডুকেশনের জন্য কোন গোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে? পারবে সবাই? একদম, এসসি, এসটি এন্ড ওমেন। এইটা আমরা মনে রাখবো। আমরা এসসি এসটি এইরকম বা ওবিসি এরকম মনে করি, কিন্তু ওমেন কেউ প্রায়োরিটি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বডিজ ওয়াজ ক্রিয়েটেড টু সাপোর্ট স্কুল এডুকেশন আফটার 1986? এটা বল। 1986 পর বিদ্যালয় শিক্ষাকে, স্কুল এডুকেশনকে সাপোর্ট করার জন্য, তার দেখভাল করার জন্য কোন সংস্থা গঠিত হয়েছিল? ইউজিসি, এনসিটি, ডায়েট, এআইসিটি? বি বলছো কি সি বলছো? সি বলছো, কিছু জন বি বলছো। হ্যাঁ, আচ্ছা, সবাই পূজা সরকার, সায়েন্স, জুমা, সবাই বি বলছো, সি বলছো। একদম, বেসিক্যালি এই যে 1986 সালের শিক্ষানীতিতে শিক্ষাকে ডিসেন্ট্রালাইজেশন করার কথা বলা হয়েছিল। ডিসেন্ট্রালাইজেশন মানে কি? ধরো জাতীয় প্রথম হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন করার একটা চেষ্টা চলছিল। তারপরে এই ডিসেন্ট্রালাইজেশন মানে যে শিক্ষা ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারত সরকারের যেরকম কর্তব্য বা দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি থাকবে, সেরকম স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি থাকবে। সেই রকম একই রকম ভাবে প্রতিটা ডিস্ট্রিক্ট, প্রতিটা জেলা, প্রতিটা ব্লক, তাদেরও, প্রতিটা মিউনিসিপ্যালিটি, তাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকবে। অর্থাৎ শিক্ষার উন্নতির জন্য শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট উদ্যোগ নিলে হবে না, সমস্ত সংস্থাগুলোকে অর্গানাইজ হতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। তো এর উপর বেস করে ডায়েট প্রতিষ্ঠান শুরু করা হয়। ডায়েট কি? ডায়েটের ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং। অর্থাৎ এখানে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা ডায়েট খোলা হবে। সে কি করবে? তার ডিস্ট্রিক্টে এডুকেশন, শিক্ষা কেমন চলছে, শিক্ষার উন্নতির জন্য আর কি করতে হবে, সেই সব বিষয় নিয়ে এরা কাজ করবে। আর ইউজিসি হচ্ছে, ইউজিসির ফুল ফর্ম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ইউজিসির কাজ হচ্ছে ইউনিভার্সিটি গুলোকে দেখভাল করা, ইউনিভার্সিটি কলেজ মানে হায়ার এডুকেশনটাকে দেখভাল করা এবং তাদের ফান্ড দেওয়া। এনসিটি, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এ হচ্ছে স্কুল লেভেলের টিচার এডুকেশন রিলেটেড কাজ করে। ঠিক আছে, এনসিটি স্কুল লেভেলের টিচারদের প্রশিক্ষণ দেওয়া। এই জন্য বিএড কলেজগুলো যেগুলো ভর্তি হও তোমরা বা যেখান থেকে বিএড করেছো, তোমরা দেখো যে এই ইনস্টিটিউশনটা এনসিটি রিকগনাইজ কিনা বা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন থেকে স্বীকৃতিপ্রাপ্ত কিনা। ঠিক আছে, তো বেসিক্যালি গোটা দেশ জুড়ে যে টিচার এডুকেশনের সেন্টার গুলো, এরা হচ্ছে এনসিটি কন্ট্রোল করে। এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের উপর কাজ করে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এআইসিটি। এরপরে আমরা চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বা ডিপিইপি ওয়াজ লঞ্চ হুইচ ডিকাডে, মানে কোন দশকে ডিপিইপি চালু হয়? 1980, 1990, 2000, 2010? সবাই বি বলছো স্যার। একদমই তাই, 1990 দশকে, মানে 1986 সালে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয় এবং সেখানে এইসব বিভিন্ন রকম কাজ করা হয়। তারপরে 90 দশকে তখন কিন্তু এই কর্মসূচিগুলো, প্রাথমিক শিক্ষা কর্মসূচি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি, এগুলো হচ্ছে চালু করা হয়।
ওয়ান দ্য কি এম অফ রামমূর্তি কমিটি ওয়াজ, রামমূর্তি কমিটির মূল লক্ষ্য কি ছিল জানবে সবাই। ন্যাশনাল কাউন্সিল ফর কি বলছো? এনসিটি স্যার ন্যাশনাল কাউন্সিল অফ বললেন, ওটা বোধহয় ফর হবে স্যার। এনসিইআরটি তে এনসিইআরটি তে বোধহয় অফ আছে, আর এনসিটি তে ন্যাশনাল কাউন্সিল ফর, ওটাতেই ফর আছে। এনসিটি তে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হবে। এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি। এটা খুব ভুল হয় আমাদের। হ্যাঁ এনসিটি তে ফর আর এনসিইআরটি তে অফ। হ্যাঁ একদমই তাই, একদম একদম। এনসিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর, হ্যাঁ ফরই আছে, দেখলাম। এটা খুব ভুল হয় স্যার, এনসিটি আর এনসিইআরটি তে খুব কনফিউশন হয়। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। এই জায়গাগুলো, হ্যাঁ একদম 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 ঠিকই ধরেছো ওটা। এই জায়গাগুলো ভুল হলে কিন্তু সমস্যা, ঠিক আছে? এগুলো সব ভুল থাকা অপশনে দুটোই দেয় স্যার, ফর আমি পেয়েছি নেটে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা ফর হবে। আর একটা পয়েন্ট আউট করে ঠিক আছে। হ্যাঁ পরের প্রশ্নে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, ভিশন অফ এডুকেশন ফর অল? এখানে কোন পার্টটা সর্বশিক্ষা অভিযানের বা মানে সবার জন্য শিক্ষা এডুকেশন ফর এর অংশ? বলো, মানে এটা সবার মানে এডুকেশন ফর অল, এটা কোন পার্টটা বলো এর মধ্যে যুক্ত? বলো, ভালো করে পড়ো, একটু ভালো করে পড়ো। ভালো প্রশ্ন। এটা ভিশন তো আচ্ছা বি কেন বলছো? সবার জন্য শিক্ষা বলেছে না, কারণ সবাই তো আর ফর্মাল এডুকেশনের সঙ্গে যুক্ত হতে পারে না, নন ফর্মালের ব্যবস্থা করেছে। একদম, তারা আংশিক সময়ে শিক্ষা গ্রহণ করতে পারে। একদম একদম। এই যে সবার জন্য শিক্ষা মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, বয়স, বুড়ো, বাচ্চা, নিরক্ষর, স্বাক্ষর, চাষি, মজুর, যাই হোক সবার জন্য শিক্ষা। তো সেক্ষেত্রে এই নন ফর্মাল এডুকেশনটা কিন্তু এটার সঙ্গে যুক্ত, ঠিক আছে? এই সংস্কৃত যে সব কারিকুলাম এটা নয়, কম্পালসারি মিলিটারি ট্রেনিং, অনলাইন এডুকেশন নয়, নন ফর্মাল এডুকেশন। ইগনু, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা এনওএস, এগুলো এই স্কিম গুলোর উপর বেস করে শুরু হয়েছে। আচ্ছা, ওয়ান মেজর এডুকেশনাল গোল অফ ইন্ডিয়ান পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ টু, স্বাধীনতার পরবর্তী ভারতের প্রধান শিক্ষাগত সমস্যা কি ছিল? একদমই তাই, একদম। এনসিওর কোয়ালিটি অ্যান্ড জাস্টিস থ্রু এডুকেশন। হ্যাঁ, ইকুয়ালিটি, ইকুয়ালিটি এবং জাস্টিস থ্রু এডুকেশন, সবার জন্য সমতা, সমতা, সাম্য এবং জাস্টিস, ন্যায়, সেইটা দেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা, যে তোমরা ইকুয়ালিটি আলোচনা করছি, তো তোমরা কেউ বলতে পারবে? আমরা দুটো টার্ম ইউজ করি এক্ষেত্রে, ঠিক আছে? আমরা সোশিওলজিক্যাল পোর্শন আলোচনা করবো অলরেডি। তো ইকুয়ালিটি মানে যাকে আমরা বলছি সমতা, আর হচ্ছে ইকুইটি যাকে আমরা বলছি সাম্য। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতো? ইকুইটি আর ইকুয়ালিটি। মানে হ্যাঁ বলো। আচ্ছা বল। ধরুন একটা গ্যালারিতে মানে একটা ইসে খেলা হচ্ছে, সেখানে যদি আমি ইকুয়ালিটি করি, ধরুন একই সমান মাপের সবকটা চেয়ার দাঁড় করিয়ে দিলাম, ওটা হচ্ছে সমতা। আর সাম্য হচ্ছে ধরুন কারোর হাইট শর্ট আছে, কারোর হাইট লম্বা আছে, এবার তাদের ধরন অনুযায়ী আমি চেয়ারগুলোকে সাজালাম, সেটা হচ্ছে ইকুইটি। আর কেউ কিছু বলবে? স্যার ইকুইটি হচ্ছে ইকুয়ালিটি উইথ জাস্টিস। ইকুয়ালিটি উইথ জাস্টিস, হ্যাঁ একদমই তাই। বেসিক্যালি এই দেখো, ইকুইটি মানে সহজ বিষয়, ইকুয়ালিটি মানে সমতা। সমতা মানে ধরো আমাদের ইন্ডিয়াতে আমার কাছে 100 টাকা আছে, 10 টাকা আছে, আমি 5 জনকে 2 টাকা করে দিয়ে দিলাম, আমি কোনো ভেদাভেদ করলাম না, 5 জনকে 2 টাকা করে দিয়ে দিলাম, তাহলে আমি কি কারোর প্রতি পক্ষপাত করলাম? সমতা করলাম? আমি করলাম তো। এইটাকে বলা হয় সমতা, এটা হচ্ছে ইকুয়ালিটি। আমার কাছে যা আছে, গভর্নমেন্টের কাছে যা আছে, সেটা সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দেয়।
এইবারে এই যে 5 জনের দেখলাম যে প্রথম জনকে যে দিয়েছিলাম তার আগে থেকে 100 টাকা ছিল, দ্বিতীয় জনকে যে দিয়েছিলাম তার আগে থেকে 500 টাকা ছিল, তৃতীয় জনকে দিয়েছিলাম তার আগে থেকে 1000 টাকা ছিল, চতুর্থ জনের 2000 টাকা ছিল, কিন্তু পঞ্চম জনের 1 টাকাও ছিল না। পঞ্চম জনের কি হচ্ছে, 1 টাকাও ছিল না। তাহলে আমি যে 2 টাকা করে দিলাম, এই যার কাছে 1000 টাকা আছে তাকে কি আমার দেওয়ার দরকার ছিল? না দিলেও তো হতো। যার কাছে 500 টাকা ছিল তাকেও তো না দিলে হতো। যার কাছে 100 টাকা ছিল তাকে আমি 1 টাকা দিতে পারতাম, যার কাছে বা 2 টাকা দিতে পারতাম, যার কাছে 200 টাকা ছিলাম তাকে আমি 1 টাকা দিতে পারতাম, এবং বাকি যে 7 টাকা সেটা আমি এই জিরো লোকটাকে দিতে পারতাম। বেসিক্যালি সবচেয়ে প্রয়োজন হচ্ছে এই জিরোর। আমাদের পলিটিক্সের জন্য, ভোটের জন্য, বিভিন্ন ইস্যুর জন্য আমরা সব হচ্ছে ইকুয়ালিটির কনসেপ্টে থাকি, কিন্তু ইকুইটি, সাম্য মানে হচ্ছে যে যার যেটা প্রয়োজন। কাউকে যদি আমি 10 টাকা দিচ্ছি, 10 টাকা প্রয়োজন তাকে আমি 10 টাকা দিচ্ছি, তোমার 1 টাকা প্রয়োজন তোমাকে আমি 1 টাকা দিচ্ছি, এটাকে বলে ইকুইটি। ইকুইটি, ঠিক আছে? কারণ তোমার 1 টাকা প্রয়োজন, তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, যার 10 টাকা প্রয়োজন তাকে আমি 10 টাকা দিচ্ছি, তাহলে আমার এখানে কিন্তু 9 টাকা ওয়েস্ট দেওয়ার প্রয়োজন ছিল, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে উদাহরণটা বললো, ধরো মানে খেলা, ওই একটা স্টেডিয়ামে বা গ্যালারিতে খেলা চলছে, সেই খেলাটা বাইরে থেকে দেখছে, একজন খুব বেটে, তো তাকে আরেকজন খুব লম্বা, সবাইকে যদি আমি সমান চেয়ার দিয়ে দিই 3টে, যে তার উপর দাঁড়িয়ে দেখো, তাহলে যে বেটে সে দেখতে পাবে? দেখতে পাবে না। তাকে কিন্তু যে বেটে তাকে একটু বেশি লম্বা চেয়ার দিতে হবে, তবেই তার উপরে গিয়ে সে দেখতে পাবে। আর যে মিডিল তাকে একটা নর্মাল চেয়ার দিতে হবে, এবং দেখা গেল যে খুব লম্বা, তাকে না চেয়ার দিলেও সে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে ইকুইটি আর কি, সমতা, সাম্য। স্যার তাহলে ইনইকুয়ালিটিটা কি স্যার, তাহলে একটু বলে দিন। অসমতা। অসমতা, ইনইকুয়ালিটি মানে অসমতা। অর্থাৎ এই ইকুয়ালিটি কনসেপ্টটা এসছে, সমতার কনসেপ্টটা এসছে কারণ হচ্ছে আমাদের জাতি, ধর্ম, বর্ণ সব দিক থেকে অসমতা। জাতি অনুযায়ী অসমতা আছে, ধর্ম অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী অসমতা আছে, এবং অর্থনৈতিক দিক থেকে তো আছেই। অর্থনৈতিক দিক থেকে তো ধনী গরিব ভেদাভেদ আছেই। এছাড়াও মানে জেন্ডার বেসিসে ছেলে মেয়ে, এখানেও ইনইকুয়ালিটি আছে। হ্যাঁ, পেশাগত দিক থেকে ইনইকুয়ালিটি আছে। তো এই যে এগুলো হচ্ছে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে অসমতা। এই অসমতা গুলোকে দূর করার জন্যই আমাদের ইকুয়ালিটি এবং ইকুইটি এদের উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ স্কুল এডুকেশন প্রপোজড বাই NEP 2020, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন? একদমই তাই। এখানে বেসিক্যালি আমাদের 10+2+3 এই স্ট্রাকচারটা ছিল, এখন সেটাকে বেসিক্যালি এই 5+3+3+4 এই স্ট্রাকচারটা বলা হয়েছে। ঠিক আছে, এই স্ট্রাকচারের সুপারিশ করা হয়েছে, আমরা আলোচনা করবো, NEP 2020 ভালো করে আলোচনা করবো। পরের প্রশ্ন চলে যাচ্ছি, অ্যাসারশন এবং রিজন। SCERT আর রেসপন্সিবল ফর প্রিপেয়ারিং স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্ক। SCERT আর অটোনোমাস ন্যাশনাল ইনস্টিটিউশন। একটা মন্তব্য, একটা কারণ, কোনটা ঠিক কোনটা ভুল, না দুটো ঠিক সেটা বলো। দুটোই ঠিক। ঠিক, ভালো করে পড়ো। একটা ঠিক। SCERT একটা ঠিক। SCERT ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল, স্টেট কাউন্সিল, স্টেট কাউন্সিল, স্টেট কাউন্সিল এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেট লেভেলে দেখে। ঠিক আছে, এটা হচ্ছে রাজ্যের স্কুলের কাঠামো, স্ট্রাকচার, এগুলোর জন্য, এগুলো রেসপন্সিবল, মানে এগুলোর দায়িত্ব গ্রহণ করে, এগুলোর জন্য দায়ী। ঠিক আছে। আর SCERT হচ্ছে এটা স্টেট অটোনোমাস বডি। ঠিক আছে, ন্যাশনাল নয়, বা স্টেট অটোনোমাস ইনস্টিটিউশন, ন্যাশনাল নয়। ন্যাশনাল কি? ন্যাশনাল কোনটা? NCERT। NCERT এটা হচ্ছে ন্যাশনাল বডি আর কি, এটা একটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, NCERT এটা হচ্ছে ন্যাশনাল। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, হুইচ বডি ইজ রেসপন্সিবল ফর ডেভেলপিং এ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক? কোন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করার দায়িত্ব কে নেয়? NCERT। NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ
এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, এনসিইআরটি। তো এই হচ্ছে ন্যাশনাল লেভেলের কারিকুলাম কিরকম হবে তার ফ্রেমওয়ার্ক তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। আর এসসিইআরটি হচ্ছে স্টেট লেভেলের, এটা বেসিক্যালি মডিফিকেশন করে এইভাবে স্টেট অনুযায়ী। পরের প্রশ্ন, টু সুপারভাইজ দ্য টিচার এডুকেশন ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এনসিটি, সেইটাকে কে সুপারভাইজ করে, তদারকি করে? একদম, সেটাকে হচ্ছে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। একদমই তাই, সবাই বলছো, একদম, থ্যাংক ইউ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দ্য 1986 পলিসি অফ এডুকেশন এমফাসাইজ ওমেন এডুকেশন বাই লঞ্চিং, জাতীয় শিক্ষানীতি 1986 নারী শিক্ষার উন্নয়নের জন্য কি লঞ্চ করেছিল, কোন স্কিমটা? শিক্ষা কর্মী প্রজেক্ট, মহিলা সমক্ষ প্রোগ্রাম, বেটি বাঁচাও স্কিম, নারী শক্তি যোজনা? বেটি বাঁচাও স্কিমটা কিন্তু অনেক পরে শুরু হয়েছে, হ্যাঁ, ওটা এনইপি 2020, মানে ওটা এনইপি 2020, মানে মূল থিম যেটা বিজেপি সরকার আসার পরে যেটা চালু হলো। হ্যাঁ হ্যাঁ, মানে তারা 2015 দিকে স্যার। হ্যাঁ 2015, তো সেটা কিন্তু এনইপি 2020 এর উপর নয়, কিন্তু মনে রাখবে এনইপি 2020 2020 হয়েছে, আর এই বেটি বাঁচাও স্কিম তার আগে হয়েছে। এবারে এখন সেগুলো যুক্ত করছে এটার সঙ্গে, কিন্তু এনইপি 2020 এর উপর বেস করে বেটি বাঁচাও স্কিম হয়নি, ঠিক আছে। তো যাই হোক, বেটি বাঁচাও স্কিম হচ্ছে ওই মানে মেয়েদের কিছু সুরক্ষা দেওয়া, টাকা পয়সা দেওয়া, ওই যেরকম কন্যাশ্রী বা রূপশ্রী এরকম স্কিম টাইপ, ঠিক আছে। আর শিক্ষা রিলেটেড নারী শিক্ষার উন্নয়নের জন্য আমাদের 1986 উপর বেস করে মহিলা শিক্ষা প্রোগ্রাম বা মহিলা সমক্ষ প্রোগ্রাম এইটা লঞ্চ করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন চলে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডায়েট? ডায়েটের ফুল ফর্ম কি বলতে আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিয়েটা, একদমই তাই, সবাই বি বলছো, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ এনসিইআরটি? কোনটা এনসিইআরটির কাজ নয়? এনসিইআরটির কাজ কোনটা নয়? সিয়ারটা, একদম সি বলছে সবাই, একদমই তাই। ফান্ড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফান্ড দেওয়া, এগুলো কিন্তু এনসিইআরটি নয়। এনসিইআরটি কি করে, এটা স্কুল এডুকেশনের দায়িত্বগুলো নেয়, ঠিক আছে, স্কুল এডুকেশনের দায়িত্বগুলো নেয়, হ্যাঁ। আর এই ফান্ড বা প্রাইভেট ইউনিভার্সিটি এগুলো ইউজিসি দেখে, ইউজিসি থেকে হায়ার এডুকেশন কাউন্সিল আছে, সেগুলো দেখে। এরপরে দেখো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, কমিটি, এসএমসি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, প্রাইমারিলি ফোকাস আন্ডার হুইচ অ্যাক্ট? এটা কোন অ্যাক্ট বা আইনের অধীনে পড়ে? স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করা বা তার যে কাজ, এই যে গঠন করা হয়, সেটা কোন আইনের উপর বেস করে গঠন করা আছে? বলো। এনইপি 2020 আইন, উজ্জ্বল বা বেবিকে এ বলছো, এই এনইপি 20, এনইপি 1986 এটা আইন, এগুলো ওটা আইন ছিল 2009। অ্যাক্ট হচ্ছে আরটি অ্যাক্টের উপর বেস করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এই স্কুল ম্যানেজমেন্ট কমিটির কাজ হচ্ছে যে স্কুলে সবকিছু ছেলে মেয়ে আসছে কিনা, পরিচালনা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক মিড ডে মিল দেওয়া হচ্ছে কিনা, পড়ানো হচ্ছে কিনা, ছেলেদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখে। এটা হচ্ছে আরটি অ্যাক্ট 2009 এর উপর বেস করে এই কমিটি গঠন করা হয়, স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। আচ্ছা, সর্বশিক্ষা অভিযান এসএমসির সুপারিশটা তো সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে এসেছিল না স্যার? এই আরটি না না, স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠনের যে সুপারিশটা, ওটা সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে এসেছিল না স্যার? লাগু হচ্ছে আরটি 2009। স্যার এই বিষয়টা একটু বলবো স্যার, একটু জানা আছে স্যার, তো যদি বলেন। 2002 সালে যখন সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়েছিল, ওই যে 86তম সংবিধান সংশোধনীতে, তখনই স্যার আরটি অ্যাক্টের কথা তো বলা হয়েছিল। এবার আরটি অ্যাক্টের মধ্যে স্যার এই স্কুল ম্যানেজমেন্ট কমিটিটা অন্তর্ভুক্ত ছিল স্যার। বেসিক্যালি সর্বশিক্ষা অভিযান কিন্তু বলেনি, ওই আরটি অ্যাক্ট কিন্তু তার ওই যে সুপারিশগুলো ছিল সেখানে কিন্তু বলেছিল ওই আইনের অধীনে। আচ্ছা, তো হ্যাঁ, সর্বশিক্ষাটা তো বেসিক্যালি স্কিম একটা। দেখো, সর্বশিক্ষা অভিযান এটা একটা স্কিম,
স্কিম মানে ধরো এই লক্ষ্মী ভান্ডার এগুলো যেরকম স্কিম হয় স্কিম। আর আরটি অ্যাক্ট মানে হচ্ছে আইন। আইন মানে কিরকম, এই ধরো তুমি মানে ধরো হেলমেট নিয়ে যাচ্ছ না, তার এই আইন আর স্কিমের মধ্যে একটু ডিফারেন্স থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো মানে বেসিক্যালি এখানে যে প্রশ্নটা আছে, এখানে দেখো হুইচ অ্যাক্ট, কোন আইনের দ্বারা, তো এটা কিন্তু আমাদের এইটাই অ্যান্সার হবে, আরটি অ্যাক্ট 2009 এটা। হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আমার আসলে আমি যখন পড়েছিলাম তখন ওই সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে আমি দেখেছিলাম স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রসঙ্গটা উঠে এসেছিল, সেটা ভেবেছিলাম হয়তো ওদেরই সুপারিশ ছিল। বাট মানে হ্যাঁ, সচিন ওটা মানে ক্লিয়ার করে দিয়েছে, এটা আগের মানে 86তম একটা সংবিধান ছিল ওটা গৃহীত হয়েছিল। 86 সংবিধান স্যার হ্যাঁ বলছি ম্যানেজিং কমিটি তো তারও আগে ছিল, কারণ আগে যে টিচার রিক্রুটমেন্ট হতো আগে তো ম্যানেজিং কমিটি থেকেই হতো। তো সেটা ম্যানেজমেন্ট কমিটি না পার্টি অফিস? হ্যাঁ সেটা তখন তো ম্যানেজিং কমিটি ছিল, তো সেটাই বলছি আমি। মানে হ্যাঁ বেসিক্যালি এটা গঠন করা হয় এই আইনের উপর বেস করে, যেগুলোকে মানে এখন মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এখন মানে ওরা মানে এদের পাওয়ারফুল আর কি। ব্যাপারটা হচ্ছে কমিটি টমিটি সে ছিল, মানে কিছু জন প্রাইভেট নিজেরাই স্কুল তৈরি করতো, 4-5 জন মিলে স্কুল তৈরি করে স্কুল চালাতো। কিন্তু আগেকার সব তো যে এখন যে মানে পুরনো টিচার আছে ওনারা তো বেশিরভাগই তো সব ওই ম্যানেজিং কমিটির থ্রুতেই তো জয়েন করেছিলেন। হ্যাঁ মানে ওটা হয়েছে, হ্যাঁ মানে ওটা হয়েছে, কিন্তু এই যে মানে এই ম্যানেজমেন্ট স্কুল ম্যানেজমেন্ট কমিটি আগেও ছিল, কিন্তু এদের যে আইনি স্বীকৃতি একে কিন্তু 2009 এর উপর বেস করে এরা আইনি স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। আগে সে ছিল মানে বেসিক্যালি তখন ম্যানেজমেন্ট কমিটি কি করতো, যে যাতে স্কুল কলেজগুলোর উপর পলিটিক্যাল প্রভাবটা রাখা যায়, ম্যানেজ করা যায়, সেটার জন্য, ঠিক আছে। হ্যাঁ মানে ওই 1990 যখন এসএসসি চালু হচ্ছে তার আগে থেকে তো মানে যেটা ছিল সেটা মানে ম্যানেজমেন্ট কমিটি দ্বারাই রিক্রুটমেন্ট, টিচার নিয়োগ, টিচার রিক্রুটমেন্ট। অভিজিৎ স্যার মানে ওটাই বলতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সেটাই বলতে চাইছি, তাহলে তো আগে তো ম্যানেজিং কমিটি ছিল, তার 2009 কেন হলো সেটাই। ওইটা ওই রকম, মানে দেখো তখন হচ্ছে টিচারদের, জানো তো তখন টিচারদের খুব ন্যূনতম মাইনে দেওয়া হতো, এবং ওই যে সেন্ট্রাল মধ্যে দিয়ে টিচার নিয়োগ, মানে এখন যেরকম একটা টিচারের জব পাওয়ার জন্য এত কম্পিটিশন তো এত ছিল না, এই সেন্ট্রাল প্রসেস এসে এগুলো ছিল না তখন। তখন হচ্ছে ঠিক আছে স্কুল কলেজ নতুন হচ্ছে, গ্রামে গ্রামে স্কুল হচ্ছে, টিচার প্রয়োজন, ঠিক আছে, ওই গ্রামে এই ছেলেটা ভালো পড়াশোনা, এই পাস করেছে, ওকে ওখানে দিয়ে দেওয়া। এবারে অর্গানাইজ হয়নি তখন পর্যন্ত, ঠিক আছে। যখন অর্গানাইজ হচ্ছে টিচারের এবিলিবিলিটি বাড়ছে, মানে অ্যাভেলেবিলিটি বাড়ছে, ধরো এখন তখন কি, ধরো একটা গ্রামে একটা স্কুল আছে, সেখানে 4টে টিচার দরকার, সেখানে কিন্তু একটাও টিচার পাচ্ছে না, এইরকম বিষয় ছিল। ধরো মানে এসএসসি গুলো সবাই পাস করতো, কারণ যোগ্য টিচারই পাওয়া যেত না, মানে যোগ্য বলতে যোগ্য পাওয়া যেত, মানে বেসিক্যালি কম্পিটিশনটা এই লেভেলে ছিল না, এতজন পড়াশোনা করতে আসতো না। তো পরে পরে সেগুলো অর্গানাইজড হয়েছে, এবং সেটা ম্যানেজমেন্ট কমিটি ছিল, কিন্তু সেটা লিগ্যালি কোনো রকম ভাবে ছিল না, ঠিক আছে। তারপরে যখন লিগ্যাল এলো, তখন এসএসসি পরীক্ষা শুরু হলো, স্টাফ সিলেকশন কমিশন পরিষদ শুরু হলো, তখন স্কুল ম্যানেজমেন্ট কমিটির এটা কমে গেল, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে এই আইনের উপর বেশ, ঠিক আছে। তো আরো একটা প্রশ্ন আছে, তোমরা তো মানে এত কুইক অ্যান্সার দিচ্ছ সবাই, মানে খুব খুশি যে মানে তোমাদের ভিত বা তোমরা ভালো করে পড়াশোনাটা করছো, এবং যথেষ্ট একটা লেভেল আছে সবারই, ঠিক আছে। কারণ আমি 7টা কোশ্চেন এখন 8:40 বাজে, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিলে সব, এবং খুব 2-1টা কোশ্চেন ছাড়া সবাই সব অ্যান্সার গুলো সঠিক দিয়েছে, এটা খুব খুশি হলাম। আচ্ছা এই প্রশ্নটা দেখো, সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এনসিটি, এসসিআরটি, এটা কার সঙ্গে কোনটা যাচ্ছে? আচ্ছা সবাই এ অ্যান্সার। আচ্ছা আমি এগুলো চেঞ্জ করেছিলাম বুঝলে, অপশন গুলো, কিন্তু এরকম হয়ে যাবে না, বুঝতে পারছি না। অপশন চেঞ্জ করলে হবে না স্যার, অপশন যাই থাকবে ওই আপনার ওই উপরে ম্যাচিং গুলো সব লাইন লাইন থেকে যায়। না না, ম্যাচিং গুলোই চেঞ্জ করেছিলাম, আরে মানে ওই অপশন চেঞ্জ করলেই তো হয়। ধরো এইটা যদি আমি এই 2 নম্বরটা এখানে তাহলে তো 2 অ্যান্সার হতো, এবং আমি এটা করেছিলাম, কিন্তু মানে ওটা কি সেভ হয়নি নাকি বুঝতে পারলাম না। আমি করেছি, আমি কারণ আগেবার এই বিষয়গুলো এর আগে একটা না দুটো ম্যাচিং এ দেখলাম যে ওটা কিন্তু চেঞ্জ ছিল স্যার, তাহলে হয়তো আপনি মানে হ্যাঁ একটা ম্যাচিং এ চেঞ্জ ছিল, এইটা হয়তো আপনি তাহলে সেভ করতে ভুলে গেছেন কোনো কারণে হবে হয়তো। হ্যাঁ আমি চেঞ্জ করেছি, ঠিক করে গেছেন হয়তো। আচ্ছা ঠিক আছে। সর্বশিক্ষা, এটা সর্বশিক্ষা অভিযান হচ্ছে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। আর আরএসএম এর ফুল ফর্ম কি?
রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। মাধ্যমিক শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক এটা শিক্ষা হচ্ছে অভিযান সবাইকে মাধ্যমিক শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার কথা। আর এনসিটি টিচার এডুকেশন দেখে এবং এই স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এইসব এগুলো করে আর তৈরি করে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো তোমাদের জন্য প্রশ্ন আছে। আমি তো এখানে ভাবছিলাম 7টা প্রশ্ন ছিল, পরে আবার অ্যাড করেছি হয়তো ভুলে গেছিলাম। জি, হুইচ কমিটি প্রপোজ ডিসেন্ট্রালাইজেশন অফ স্কুল ম্যানেজমেন্ট, স্কুল এডুকেশন ম্যানেজমেন্ট, স্কুল শিক্ষা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন, এটা সুপারিশ কোন কমিটি করেছিল? প্রশ্ন একটা কে বলছো? মুদালিয়ার কি বলছো অনুপমা? তো বেসিক্যালি এইটার অ্যান্সার হচ্ছে বি, রামমূর্তি কমিটি। এই যে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, এইখানে এই বিষয়গুলো কিন্তু সুপারিশ হচ্ছে। এই ডিসেন্ট্রালাইজেশন যেটা আমি বললাম যে শিক্ষাটা শুধু স্টেট বা ন্যাশনাল দায়িত্বে থাকবে না, ডিস্ট্রিক্টকে দিতে হবে, ব্লককে দিতে হবে, মিউনিসিপ্যালিটিকে রেসপন্সিবিলিটি দিতে হবে। এই সুপারিশগুলো কিন্তু 1986 পর প্রোগ্রাম অফ অ্যাকশনে আরো বেশি করে গুরুত্ব দেওয়া হয় এবং রামমূর্তি কমিশন হচ্ছে এই সুপারিশগুলো করে। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ অফ স্কুল এডুকেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ স্কুল এডুকেশন মানে যেরকম ধরো ব্লক বিডিও এসডিও এরা হচ্ছে স্কুলগুলোকে, ছোট ছোট প্রাইমারি স্কুলগুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, অবজার্ভ করে। তো এটা রামমূর্তি কমিশন থেকেই হয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য রোল অফ WBESC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ভূমিকা কি? একদমই তাই, একদম একদম সবাই সি অ্যান্সার করছো, একদম কন্ট্রোল কারিকুলাম এন্ড এক্সাম ফর সেকেন্ডারি স্কুল। ঠিক আছে, পরের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল ফলো 5+4+2 প্যাটার্ন স্কুল এডুকেশন আর ইন ম্যাচ দ্য NEP 2020 রিকমেন্ডেশন, এটার কি অ্যান্সার হবে? দুটাই ভুল। both are false. আচ্ছা, এইটার অ্যান্সারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটার অ্যান্সারটা তাহলে ভুল আছে। ঠিক আছে, এটা বোথ আর ফলসই হবে। ওয়েস্ট বেঙ্গল এখনো এই স্ট্রাকচার ফলো করেনি, আর এই আর হচ্ছে বেসিক্যালি এই স্ট্রাকচারটা হয়নি। ঠিক আছে, না এটা ভুল, মানে দুটোই ভুল আছে। এই অ্যান্সারটা কোনো কারণে ভুল আছে। ঠিক আছে, এটা বোথ আর ফলস, এই দুইটা অ্যান্সার সঠিক অ্যান্সার। আচ্ছা, হুইচ কমিশন রিকমেন্ড টিচার ট্রেনিং বিফোর অ্যাপয়েন্টমেন্ট, এটা বলুন। আগে কিন্তু টিচারদের ট্রেনিং দেওয়া হতো কখন? টিচার হওয়ার পর। কিন্তু কোন কমিশন প্রথম বলেছিল যে টিচার হওয়ার আগে টিচারদের প্রশিক্ষণ দিতে হবে? মুদালিয়ার কোঠারি মিত্র, কিছুজন বি বলছো, কিছুজন বি বলছো, সি বলছো, কিছুজন দেখছি বি বলছো, কিছুজন। এটা বেসিক্যালি কোঠারি কমিশনে কিন্তু এই সুপারিশটা করেছিল। ঠিক আছে, যে টিচারদের শিক্ষক মানে যেটাকে বলে প্রি টিচার এডুকেশন আর কি, মানে প্রি সার্ভিস টিচার এডুকেশন যেটাকে বলছি। প্রি সার্ভিস মানে টিচার হওয়ার আগে, এই যে আমরা বিএড করছি, এই এমএড করছি, ডিএলএড করছি, এগুলো কি বলতো? এগুলো কোন টিচার এডুকেশনের মধ্যে পড়ে বলতো? টিচার এডুকেশনের প্রি সার্ভিস এডুকেশনের মধ্যে পড়ে। আবার যখন তুমি স্কুল টিচার হয়ে যাবে তখন দেখবে, তখন তোমাকে হচ্ছে ওয়ার্কশপ করতে হচ্ছে, সেমিনার করতে হচ্ছে, 12 দিনের কোনো ট্রেনিং নিতে হচ্ছে, করতে হচ্ছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে না পোস্ট সার্ভিস না, সেটা হচ্ছে ইন সার্ভিস। পোস্ট সার্ভিস না, ইন সার্ভিস। ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম বলা হয়, পোস্ট সার্ভিস হয় না। ঠিক আছে, মানে সার্ভিসের সার্ভিস লাইফ তখন তো তুমি সার্ভিসের মধ্যেই থাকো, শেষ হয়ে যায় না, ইন সার্ভিস বলে। ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা একটা, হ্যাঁ, একটা হচ্ছে একটাকে বলা হয় প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম, মানে এই যে বিএড টিএড করছি, শিক্ষক হয়নি কিন্তু তার আগে টিচার হওয়ার আমি ট্রেনিং নিচ্ছি, এই যে প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম। আর হচ্ছে যখন টিচার হয়ে যাওয়ার পর আমি ট্রেনিং গুলো নিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে ইন সার্ভিস টিচার। ইন সার্ভিস এটা বেসিক্যালি চালু হয়েছে অনেক পরে, প্রায় 2014 সালে শুরু হলো মেবি, নাকি 2014 সালে? ইন সার্ভিসটা কবে শুরু হয়? 2014 2 বছরের বিএড হলো, তার আগে শুরু হয়েছে। 2014 বা 15 থেকে 2 বছরের বিএড শুরু হয়, তার আগে 1 বছরের ছিল। তো এটা কোঠারি কমিশনের সুপারিশে কিন্তু ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, মেজর কম্পোনেন্ট অফ NEP 2020 ফর আর্লি চাইল্ড, সিরিয়াল গুলো কি স্কিপ করে যাচ্ছে কোনোভাবে স্যার? কোনটা? সিরিয়াল হ্যাঁ, সিরিয়াল স্কিপ আছে বলতে মানে ওই প্রশ্নগুলো কপি করে করে নিয়েছি তো কিছু, মানে আচ্ছা 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 ঠিক আছে। এ মেজর কম্পোনেন্ট অফ NEP 2020 ফর আর্লি চাইল্ডহুড, মানে
প্রারম্ভিক শৈশব, একদম ছোট শিশুদের জন্য, আর্লি চাইল্ডহুডের জন্য এনইপি 2020 কি বলছে? ডিজিটাল এক্সাম, এমফাসিস অন রোড লার্নিং, প্লে বেসড লার্নিং, না অনলি অনলাইন কারিকুলাম? একদম প্রারম্ভিক শিক্ষার জন্য প্লে বেসড লার্নিং, অর্থাৎ শিশু ছোটবেলায় একদম আর্লি চাইল্ডহুড মানে প্রি প্রাইমারিতে যখন পড়বে তখন হচ্ছে এই খেলাধুলার মাধ্যমে এটার উপর ফোকাস। খেলার ছলে শিক্ষা না স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, খেলার ছলে শিক্ষা, হ্যাঁ, প্লে বেসড এডুকেশন, প্লে বেসড লার্নিং। অ্যাকর্ডিং টু এনইপি 2020, বোর্ড এক্সাম উইল বি, এই যে বোর্ডের পরীক্ষাগুলো যেরকম আমার মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বোর্ড এক্সাম অ্যান্সার চলে এলো, এইটা কি মানে কিরকম হবে? বোর্ড পরীক্ষাগুলো এলিমিনেটেড হবে, এই প্রতিটা 6 মাসের পর পর হবে, মানে ইজিয়ার এন্ড মোর কম্পিটেন্সি বেসড, এটা সি হবে অ্যান্সার। ইজিয়ার, সহজ হবে বোর্ড এক্সাম গুলো, প্রচুর কঠিন, প্রচুর টেনশন করছে ছেলেমেয়েরা, দেখবেন 9-10 পর্যন্ত ছেলেমেয়েরা নিশ্চিন্তে পড়ছে, যখন মাধ্যমিক দিতে আসছে 10-এ তখন ছেলেমেয়েদের বিশাল চাপ, 11 ঠিকঠাক পড়ছে, 12 ছেলেমেয়েদের বিশাল চাপ। কিন্তু তো এখন 11-12 তো 6 মান্থ করে দিয়েছে, তো সেমিস্টার করে দিয়েছে। হ্যাঁ সেমিস্টার করেছে, হ্যাঁ 6 মাস অন্তর তো 4টে সেমিস্টার তো এখন। আরে হ্যাঁ হ্যাঁ, মানে 11-12 সেটা করা হয়েছে বেসিক্যালি, মানে বোর্ড মানে করা হয়েছে বলতে এনইপি 2020 সুপারিশ করেছে, আর স্টেট এডুকেশন পলিসি ওইটাকেই মান্যতা দিয়ে কি করেছে, সেমিস্টারটা চালু করে দিয়েছে। সেমিস্টারটা চালু করে দিয়েছে, আবার ওই মানে বোর্ড এক্সামও হবে, সেমিস্টারও হবে, এই সব। তাহলে এখানে অপশন বিটা কেন হবে না? হ্যাঁ আমি সেটাই বলছি, বিটা তো মানে মানে সহজ এবং কম্পিটেন্সি বেস পরীক্ষা, এটা এনইপি 2020 একটা কন্ডিশন, এবং তার সঙ্গে তো সেমিস্টার সিস্টেমের যে কনসেপ্টটা আনছে এনইপি 2020, সেটা তো সেমিস্টার তো 6 মাসের বেসিসেই স্যার সেমিস্টারে প্রোগ্রাম করার কথা বলা হচ্ছে। 6 মাসের বেশি বলতে পারবে, 6 মাসের পর পর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাগুলো কি বোর্ড কন্ডাক্ট করাবে প্রতি 6 মাস অন্তর অন্তর? এখানে প্রশ্ন বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড করাবে, বা ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ডই তো ওটা কোশ্চেন ইয়ে করবে। বলছিলাম 6 মাস অন্তর অন্তর হবে না, এই কারণে বোর্ড এক্সাম বলেছে। বোর্ড এক্সাম মানে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই। আরে বোর্ড বোর্ড হবে 6 মাস অন্তর হবে না। হ্যাঁ কিন্তু সেটা স্কুলই করাবে নাকি বোর্ড থেকে আসবে প্রশ্ন? স্যার এই হায়ার সেকেন্ডারিতে সেমিস্টার হয়েছে, ওখানে দুটো হচ্ছে স্কুল, আর থার্ড আর ফোর্থটাই হচ্ছে আপনার বোর্ড নিচ্ছে। এখানেও আলাদাই আছে, উনি ভুল বলছেন, 6 মাস অন্তর অন্তর কোনো বোর্ড এক্সাম নেয় না, নেবে না, ওইটাই বলছি। প্রথম দুটো হচ্ছে আপনার স্কুল নিচ্ছে, আর পরের দুটো সেমিস্টার হচ্ছে বোর্ড নিচ্ছে, থার্ড আর ফোর্থ, মানে বেসিক্যালি 12টাই নিচ্ছে। তুমি তাই, থার্ডটাও স্কুল করবে, থার্ডটা স্কুল করবে, ফোর্থটা এখনো শুরু হয়নি, ওটা হলে জানা যাবে। 3টে, এটা 3 নম্বরটা হবে, গত বছর থেকে শুরু হয়েছে। থার্ডেরটাও তো বোর্ডই নেবে বলে দিয়েছে স্কুলে, 11 এই যে এখন যারা পরীক্ষা দিচ্ছে থার্ড, ওটা তো বোর্ডই নেবে বলেছে স্কুল থেকে। ওই ম্যাক্সিমাম 1টা থেকে 2টো সেমিস্টার বোর্ড নেবে, 4টে সেমিস্টার কখনো বোর্ড নিতে পারবে না। ও বোর্ড একটা ওই পরীক্ষাগুলোকে হ্যান্ডেল করতে পারে না, প্রতিটা ক্লাসে 4টে করে নেবে। আর দেখো স্টেট এডুকেশন পলিসি আর সেন্ট্রাল, মানে এই যেটা চালু হয়েছে না আমাদের 11-12 সেমিস্টার, সেটা হচ্ছে বেসিক্যালি এনইপি 2020 বলা হচ্ছে কি যে এই বোর্ড গুলো থাকবে না, মানে প্রথমত মানে বলছে যে বোর্ড এক্সাম গুলোকে থাকতে, মানে এগুলোকে বন্ধ করতে হবে, কিন্তু সেমিস্টার চালু করতে হবে, ঠিক আছে? স্কুলগুলো বা এগুলো করবে, কিন্তু মানে এবারে ব্যাপারটা হচ্ছে প্রতিটা স্টেট তাদের মতো করে কিছু পলিসি চেঞ্জ করে। যেরকম আমাদের যে স্টেট এডুকেশন পলিসি 2023 সালে হলো মনে হচ্ছে, ঠিক আছে? ওখানে কিছু বিষয় চেঞ্জ করা হয়েছে, এনইপি 2020 কিছু বিষয় মডিফিকেশন করে চেঞ্জ করে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। যাই হোক, এখানে যে প্রশ্ন, এখানে বলছে বোর্ড এক্সাম যদি হয় সেটা কখন কিরকম হবে, তো সেইটা হবে ইজিয়ার, সহজ হবে, মোর কম্পিটেন্সি বেসড। মোর কম্পিটেন্সি বেসড এখানে কেন জোর দিয়েছে? কম্পিটেন্সি মানে হাতে কলমে কাজের, মানে প্র্যাকটিক্যাল এডুকেশন হবে, অনেক রকমের মানে এমন প্রশ্ন দেওয়া হবে যেখানে ছেলে মেয়েদের ব্রেনকে ইউজ করতে হবে, মুখস্থ বিদ্যার উপর বেস করে হবে না। হ্যাঁ, আগে কিরকম বোর্ড এক্সাম মানে কি রোড লেভেলের উপর জোর দেওয়া হতো, রোড লার্নিং যে পড়ে এলাম তার উপর জোর দেওয়া হতো। তো তার বদলে বেসিক্যালি এনইপি 2020 এই কম্পিটেন্সি বেসড দক্ষতামূলক শিক্ষা, সক্ষমতামূলক শিক্ষা, এমন শিক্ষা তোমাকে মুখস্থ করাবে না, তোমাকে সক্ষম করে তুলবে, যাতে তুমি পড়াশোনা শেষ করে জীবনে ভালো করে কিছু করতে পারো, হ্যাঁ, সেটা যে কোনো ক্ষেত্রে পারদর্শী হতে পারো, সেই রকম তোমাকে সক্ষমতার শিক্ষা। তো এই সেন্সে এটার কিন্তু এটাই সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে?
আর বেসিক্যালি ওইগুলো মানে এইরকম যে কন্ট্রোভার্সি গুলো না, সেগুলো আসবে না পরীক্ষায়, কারণ ওই যেগুলো একদম ইনিশিয়াল স্টেজে, রিসার্চ স্টেজে আছে বা একদম এখনো ফাইনালি কোনো ডিসিশন হচ্ছে না, সেরকম থেকে প্রশ্ন আসবে না, চাপ নিও না। হুইচ অফ দ্য ফলোইং পলিসি ইজ ইন্ট্রোডিউস মিনিমাম লেভেল অফ লার্নিং? মিনিমাম লেভেল বা ন্যূনতম শিখনের যে লেভেল, সেইটা হচ্ছে MLL, মিনিমাম লেভেল অফ লার্নিং। এটা কোন পলিসি বলে? কোন পলিসি এর উপর জোর দেয়? একদম এনইপি 1986। বেসিক্যালি যেটাই বেসিক্যালি অড বলে মনে হবে, এনইপি 2020 এর সঙ্গে যাবে না, সেটা হচ্ছে 1986 এর মধ্যে যাবে। আর 1986 এ প্রচুর সুপারিশ করা হয়েছে, এবং সেই 1986 এর সুপারিশ মেনে এখনো পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা চলছে। সেগুলো এখন হাফগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, হয়নি, তার উপর বেস করে চলছে। তো কতগুলো প্রশ্ন আছে গো, ভালো লাগছে না? বন্ধ করবো? না স্যার, চলো চলো। আচ্ছা চলো। আচ্ছা, যখন ওটা সম্পর্কে স্যার একটু বলে দিন স্যার, MLL ওর একটু ডিটেইলস স্যার একটু বলে দিন। আচ্ছা, দেখো এখানে আমাদের দুটো লেভেলের কথা আমাদের সাইকোলজিতেও বলা হয়েছে। মিনিমাম লেভেল অফ লার্নিং বলতে যে একটা শিশু, এই যে বললো ধরো একটা শিশু প্রাথমিক শিক্ষা কমপ্লিট করে নিল, বা একটা মানে যে কোনো মানুষ, মিনিমাম লেভেল অফ লার্নিং বলতে ত্রিফুল আর, রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক। অর্থাৎ প্রত্যেকটা ভারতীয় বা প্রত্যেকটা ভারতবাসী, এডুকেশন ফর অল এর মধ্যে যুক্ত প্রত্যেকটা ভারতবাসী যাতে লিখতে পারে, পড়তে পারে, এবং যে বেসিক ক্যালকুলেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ বা মানে বাজারের হিসেব এই সব যাতে করতে পারে। তো এটাকে মিনিমাম লেভেল অফ লার্নিং বলা হয়। ঠিক আছে, মিনিমাম লেভেল অফ লার্নিং মানে এই 3R সম্পর্কে বেসিক্যালি এ থাকে। রিডিং মানে পড়তে পারবে যে কোনো লেখা, যে কোনো মাতৃভাষার মধ্যে পড়তে পারলেও হয়। লিখতে পারবে এবং ম্যাথ করতে পারবে, বেসিক ম্যাথ মানে বেসিক ম্যাথ। তো এইটাকে বেসিক্যালি মিনিমাম লেভেল অফ লার্নিং বলা হচ্ছে। ঠিক আছে, 3R এর কথা বলা হচ্ছে। 3R বলি না, 3R বললে তোমরা বুঝতে পারতে। তো এটা হচ্ছে মিনিমাম লেভেল অফ লার্নিং। আর হচ্ছে আমাদের সাইকোলজিতে মাস্টারি লেভেল অফ লার্নিং বলা হয়। ঠিক আছে, সেটাও বেসিক্যালি MLL, ওটাও সাইকোলজির ক্ষেত্রে ইউজ করা, মাস্টারি লেভেল অফ লার্নিং। একটা কন্টেন্টের ধরো তুমি বলে দিলাম, ধরো NEP 2020 সম্পর্কে পড়ছো। ঠিক আছে, NEP 2020 সম্পর্কে যখন তুমি 80% বা তার বেশি জ্ঞান লাভ করে নেবে, তখন বলা হবে তুমি মাস্টারি লেভেল অফ লার্নিং করেছো। মানে NEP 2020 সম্পর্কে তোমার মাস্টারি আছে, MLL আছে, মানে মাস্টারি লেভেল মানে পাণ্ডিত্য অর্জন করেছো। যদি 80% এর কম নলেজ হয়, মানে জ্ঞান লাভ করো, তাহলে বেসিক্যালি সেটা কম হয়। তো 80% এবং তার আপের লেভেলটাকে মাস্টারি লেভেল অফ লার্নিং বলা হয়। ঠিক আছে, এই মিনিমাম কন্টেন্টের 80% জানে বা তার বেশি জানে। আর মিনিমাম লেভেল অফ লার্নিং এর ক্ষেত্রে MLL, মিনিমাম লেভেল অফ লার্নিং 3R এর উপর জোর দিয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন স্যার। এটা অ্যাকচুয়ালি স্যার বলছি স্যার, এটা অ্যাকচুয়ালি 2000 সালে মানে পাস হয়েছিল, কিন্তু 2002 সালে পরবর্তীতে 45 নম্বর যে আর্টিকেল ছিল আমাদের, যেখানে যে 6 থেকে 14 বছর বয়সী যে শিশুদের শিক্ষা দিতে হবে, ওটাকে স্যার ফান্ডামেন্টাল রাইট হিসেবে গণ্য করা হয়েছিল। তার পরবর্তীকালে স্যার 25-এর এতে ওখানে স্যার মানে যে আর্টিকেল ছিল আমাদের যে ধারা, সেখানে স্যার অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি এই MLL কে। না, এই মিনিমাম লেভেল অফ লার্নিং কিন্তু শুধু প্রাইমারি স্টুডেন্টদের জন্য নয়, এটা মনে রাখবে। হ্যাঁ, এই MLL কিন্তু এডুকেশন ফর অল, মানে বয়স্ক শিক্ষা, ওমেন এডুকেশন, সবার জন্য এটা। হ্যাঁ, মিনিমাম লেভেল অফ লার্নিং প্রাইমারি স্টুডেন্টদের জন্য নয়, এটা হচ্ছে সবার জন্য, যে এডুকেশন ফর অল, ওটার বেসিসে হয়েছে। বুঝতে পেরেছো? যে প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা কেন, প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা শুধু মিনিমাম লেভেলের লার্নিং এর মধ্যে থাকবে। 3R হচ্ছে সবার জন্য, বয়স্ক, শিক্ষিত, চাষি, ক্ষেত মজুর, সবার জন্য 3R। ঠিক আছে, প্রাইমারি স্কুলে এসছে সে শুধু রিডিং, রাইটিং আর অ্যারিথমেটিক শিখবে, ওইটা কখনো বলা হয়নি। ঠিক আছে, মিনিমাম লেভেল অফ লার্নিং বলতে এটা কিন্তু আমাদের সমস্ত ভারতবাসীর কথা বলা হয়েছে, যে মহিলারা হতে পারে, এরা হতে পারে, এখানে কিন্তু। ঠিক আছে, এই 3R এর কনসেপ্ট কিন্তু ওইটাই। আর আমাদের তো এখন 4R, 5R কত কিছু চলে গেছে। তো ওইটা প্রাইমারি লেভেলের মানে সর্বশিক্ষা অভিযানের সঙ্গে এটা গোলাবে। পরে প্রশ্ন দেখো, হুইচ কমিশন ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কারিকুলাম? কোন কমিশন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর জোর দিয়েছে বা ওয়ার্ক এডুকেশন এগুলোর উপর জোর দিয়েছিল? এবার এই কনসেপ্টটা, ধারণাটা দিয়েছিল কোঠারি কমিশন। একদমই তাই, কোঠারি কমিশন। ঠিক আছে, আমি এতগুলো কোশ্চেন কি করে করলাম, আমি তো নিজেই ভুলে গেছি আমি তোমাদের এতগুলো প্রশ্ন বানিয়েছি বলে। আচ্ছা, প্রশ্ন কি মাঝে, আচ্ছা ও আচ্ছা, দাগ নাম্বার গুলো ভুল আছে বলে মনে হচ্ছে একটু 7টা কোশ্চেন হয়নি আগে।
60 পর্যন্ত স্যার সিরিয়াল ওয়াইজ ছিল, তারপর থেকে স্যার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ও মানে তোমাদের 7টাই প্রশ্ন আছে। আমি বলি এত তাড়াতাড়ি সবাই 7টা প্রশ্নের অ্যান্সার কি করে দিয়ে দিল। স্যার 34 পর্যন্ত একদম স্যার পুরো সিরিয়াল ওয়াইজ ছিল 34, তারপর থেকে স্যার 41 এ গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো 7টা কোশ্চেনই বানিয়েছিলাম। ক্লাস শুরুর আগে বললাম যে 7টা কোশ্চেন বানানো হয়েছিল আমার ফোনটা সৃষ্টি করছে। না না, তোমাদের মানে কোশ্চেন অ্যান্সার সলভ করি আমারও ভালো লাগে। তোমরা ভালোই অ্যান্সার, সবাই সঠিক অ্যান্সার গুলো করছো, আশা করি ভালো রেজাল্ট সবাই করবে। স্যার এই প্রশ্ন খুব তাড়াতাড়ি করা যাবে, নেটের তো বড় বড় প্রশ্ন তো সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখো না, আরে মানে আমাদের এরকম লেভেলেরই প্রশ্ন আসবে, ঠিক আছে? তুমি দেখো মানে মাদ্রাসার প্রশ্নটা নোটস তো চলে গেছে, যাদের কাছে আছে দেখবে। মানে কিরকম প্রশ্নগুলো এসছে, তাহলে বুঝতে পেরে যাবে যে আমরা ঠিকঠাক প্রশ্ন করছি না করছি না। স্যার বলছি ওই ওবিসির ওইটা তো বলেছে, ফর্ম কি ফিল আপ করে দেবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বললাম ক্লাস শুরুর আগে, এটাই আমি বলছিলাম যে ফর্ম ফিল আপটা করে দাও, ঠিক আছে? ওবিসিটা তো মোটামুটি একটা দিয়েছে যে ক্যাটাগরি এখন সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? তো করে দাও। আচ্ছা, আরএসএমএম, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বি, এর সঠিক অ্যান্সারটা কি হবে? আমি এবার একটু সবাই মানে মুখেও বলতে পারো, কারণ আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, চার্জ লাগাতে ভুলে গেছিলাম, কমেন্ট গুলো দেখতে পাবো না, ঠিক আছে? বি একদম। আরএসএম এর ফুল ফর্ম হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান যেরকম এলিমেন্টারি এডুকেশন মানে ক্লাস 8 পর্যন্ত, তারপরে 9-10 এর জন্য হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। তার উপর বেসিক্যালি তার রুসা আছে, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা অভিযান। আচ্ছা, দ্য টার্ম স্কুল কমপ্লেক্স ওয়াজ পাস্ট ইউজ। স্কুল কমপ্লেক্সটা কোথায় ইউজ করা হয়েছিল প্রথমে, এই কনসেপ্টটা? কোঠারি কমিশন। আচ্ছা, স্কুল কমপ্লেক্স, কমন স্কুল, নেইবার স্কুল সবই কোঠারি কমিশনে প্রথমে ইউজ করা হয়েছে। এই যে স্কুল কমপ্লেক্সটা এখন এনইপি 20 তে খুব জোর দেওয়া আছে, এটা আলোচনা করলাম। আচ্ছা, দ্য টার্ম মিনিমাম লেভেল অফ লার্নিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ। মিনিমাম লেভেল অফ লার্নিং কার সঙ্গে অ্যাসোসিয়েটেড বলবে? সলভ করলে এমনি এক্ষুনি বললে 1986 এর সঙ্গে। 1986। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের মানে ক্লাসের আলোচনার বিষয়।